এটা অনেক প্রজেক্ট আমরা করি যে অনেকে যদি সেম সেম মারা দেয় আর কি, তাই না? সাপোজ এই যে এখান থেকে যে অ্যারোটা দেখছেন, এই যে অ্যারোটা শুরু করে এখান থেকে শুরু করে কতটুকু পর্যন্ত নিয়ে গেছে, একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসছে, তাই না? তার মানে পুরাটাতে সে বি কে ফলো করবে, তাই না? তার মানে পুরা ইয়াতে রডটা হবে এই যে এটা 10 mm 6 ইঞ্চি পর পর অল্টারনেট ট্রাক। তাহলে আমার এখানে একটা জায়গায় আঁকলে হইতো, একটা জায়গায় এঁকে আমি ওই অ্যারো দিয়ে দেখা দিছি এখান থেকে এখানে, তাই না? তাহলে কি সেম সেম যাবে। আমি তিনটা স্পানে তিনবার আঁকার দরকার ছিল না। এখন আমরা এখানে দেখাইছি কেন, এখানকার এক্সট্রা টপ এখানকার এক্সট্রা টপের মধ্যে কি আছে, পার্থক্য আছে। তাহলে আপনি পার্থক্যটা কিভাবে দেখাবেন? অবশ্যই আঁকতে হবে, তাই না? না আঁকলে আপনি দেখাবেন কেমনে? সেজন্য এখান থেকে এখানে কপি করে বসেছে। ওকে, আরেকটা হচ্ছে আপনি কপি করে বসাতে পারতেছেন কখন, যদি স্পান দৈর্ঘ্য কি হয়, এখানকার স্পান দৈর্ঘ্য এখানকার স্পান দৈর্ঘ্য সেম থাকে, ওইটাকে ওখানে কপি করে দিয়েছে, এখানে কপি করেছে, এটাকে এখানে কপি করেছে, এখানে কপি করেছে একসাথে, তাই না? এখন এখানে এসে সে তো আর নাই, যেমন এখানে এসে এতটুকুতে এসে এই জায়গাটা কি আর আছে, নাই। তা আপনি কপি করে বসা দিছে, ওই অংশটা কি করে দিছে, ট্রিম করে দিছে আর কি। আবার এখানে এসে দেখতেছে এই প্রজেক্টের জন্য সেম সেম করতেছে, তো স্পান গুলা কি সেম সেম করে। এখন একটা প্রজেক্ট থেকে সবসময় কি আপনার লাইন গুলাকে একই ইয়াতে থাকবে, নাও থাকতে পারে। যেমন এখানেও দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম সেম আছে। একটা প্রজেক্ট আপনি পাইছেন এরকম, আমার ছবি কই আছে, এই প্রজেক্টে ও কি করছে, এখানে একসাথে আছে, যেহেতু একসাথে আঁকলেও এখানকার স্পেসিংটা দেখছেন, মানে স্পান গুলা ভেরিয়েশন আছে না, বিভিন্ন ধরনের আছে না, বিভিন্ন ভেরিয়েশন আছে। আমি যদি এই পাশেরটা দেখি, এখানে সে একটাই ড্র করছে, তাই না? পুরাটার জন্য একটা ড্র করছে এবং বলছে এটা এই অ্যারো দেখাইছে এখান থেকে কোথায় পর্যন্ত, একদম একদম লাস্ট পর্যন্ত মেবি, তাই না? এই যে অ্যারো এসে এখানে এসেছে, ঠিক আছে? এটাতেও এ লিখছে, এখানেও এ লিখছে, দেখছেন? এটাও এটাও। এখন আপনি এখান থেকে এক জায়গায় লিখে এখান থেকে ওই পর্যন্ত পুরাটা দেখাই দিলে হইতো, এইটা করে আলাদা করে আঁকার প্রয়োজন ছিল না। কিন্তু এখানে আরেকটা আলাদা করে আঁকছে, কেন আঁকছে? যদি এখানে যদি চেঞ্জ আসতো, যেমন এখানে ই, এটাতেও ই, কিন্তু এখানেও কি, এখানে তার ই, এখানেও ই, মানে প্রত্যেকটা সেম, এখানে কোনো ডিফারেন্স আসছে? হ্যাঁ, প্রত্যেকটা সেম। তাহলে আপনি এই জায়গায় দুই জায়গায় না এঁকে এক জায়গায় এঁকে দিলে হইতো, দিয়ে আপনি অ্যারো দিয়ে দেখা দিচ্ছেন পুরাটাই, ঠিক আছে? পুরাটাই দেখা দিচ্ছেন কি, একটা অ্যারো দেখাবেন এখান থেকে এখানে, এই একদম এখান থেকে এখানে টোটাল এভাবে অ্যারো দিয়ে দেখা দিবেন। ওখানে ইনফরমেশন থাকতে পারে যে এ আর এটার জন্য ই, তাই না? তাহলে আপনার একটা আঁকলে হইলো। আর এই ডিটেল দেখেন এখান থেকে আর এখান থেকে, এটা তো ভাগ ভাগ হয়ে আছে, তাই না? আবার এখানকার ইয়া আর এখানকার ইয়া, এদের মধ্যে পার্থক্য আসতে পারে। যদি যারা প্রফেশনাল স্ট্রাকচারাল ডিজাইন করবে, সে এখানকার রেনফোর্সমেন্টের পরিমাণ আর এখানকার রেনফোর্সমেন্টের পরিমাণ সেম রাখবে না, তাই না? মানে এখানকার স্পান আর এখানকার স্পান কি সেম, তাহলে চেঞ্জ আসতে পারে। এখানে হয়তো 6 ইঞ্চি আসলে এখানে 5 ইঞ্চি আসতে পারে, এখানে 4 ইঞ্চি আসতে পারে, এখানে এরকম ভেরিয়েশন আসতে পারে। তো তখন আপনাকে আলাদা আলাদা করে কি করতে হবে, রাখতে হবে। এখানে দেখছেন অ্যারোটা দেখাইছে এখান থেকে একদম এই পর্যন্ত, তার মানে কি সব জায়গায় সেম রডই বসবে, তাই না? সেম রড বসবে এবং এখানে ই, এখানে ই। তো এখানে আঁকছে কয়টা, একটাই। এবার আবার একটা আঁকছে না, একটা দিয়ে একা দেখা দিচ্ছে না, মানে পুরো স্ল্যাবে সেম। তাহলে আপনাকে আঁকছা করে দেখানোর দরকার নেই। এটা এখানে আঁকছে, এখানে কয়টা আঁকছে, একটা। এটা অ্যারো দেখাইছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, তাহলে কি একটা আঁকলে হচ্ছে, মানে পুরো স্ল্যাবে কি করবে সে, সেম সেম দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু আপনার যদি ভ্যারিয়েশন করতে হয়, যেমন এখানে কোথায়, মানে এটা এভাবে বসে বসে যাবে আর কি, এভাবে বসে যাবে আর কি, ঠিক আছে? আর এখানে ইনফরমেশন গুলো এ বি এ ই, এগুলো ইনফরমেশন দেখার জন্য এখানে দেখতে হবে। এ মানে 10 mm রড, অল্টারনেট ট্যাঙ্ক হবে। বি মানে 10 mm ডায়া রড, সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে অল্টারনেট ট্যাঙ্ক। ই সি থাকলে একটা 12 mm, ডি থাকলে একটা 10 mm, ই থাকলে দুইটা 10 mm হবে। তাহলে এখানে ওই ইনফরমেশন লিখে দিচ্ছি, ই হবে না, বি হবে না, সি হবে এক্সট্রা টপের এখানে, ঠিক আছে? এটা বলছি কি, একটা দিয়ে আপনি কি করে দিতে পারেন, মায়েরা দিতে পারেন, যে না আপনার যদি সব জায়গায় সেম থাকে। এখন যদি আপনার ভেরিয়েশন আসে, এক একটা স্থানের জন্য এক এক গ্রহম আছে, তাহলে এক একটা স্থানের জন্য এক এক গ্রহম কি করতে হবে, দিতে হবে, তাই না? এক জায়গায় এ, আরেক জায়গায় বি, তাহলে আপনাকে অ্যারো দিয়ে দেখাতে হবে। এই জন্য আমি এভাবে দেখাইছি যে এখানে যেটা ফলো করছে, দেখেন এটা একটু হিজিবিজি মনে হইলেও এখানে আপনাকে হয়তো সবগুলা সে আঁকতে হয় নাই, এই স্পান সেম হওয়াতে এখান থেকে কপি করে করে বসাই দিচ্ছে আর কি।
ঠিক আছে। তো কপি যেমন এখানে এই যে স্পানের দেখছেন এখানে ডিফারেন্স আসছে, এখান থেকে এখানে কি বলছে বি বলছে, আর এখান থেকে এখানে কি বলছে এ বলছে, তাই না? তাহলে আপনাকে এই ডিফারেন্সটা দেখানোর জন্য ড্রয়িংটা করতে হবে না, আঁকতে হবে না, আলাদা করে আঁকতে হবে না, এখান থেকে এখানে কপি করে বসে দেন, সমস্যা নেই, সেম সেম স্পান, কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তো এটা দেখাইতে হবে, ঠিক আছে? এই কারণে এখানেও আসছে এখানেও আসছে, এখানে বি দেখেন এখানে পুরাটাতে বি, তাই না? এই পুরাটাতে বি, এখন আপনি এই পুরাটা দুইটার জন্য দুইবার না দেখে আপনি একবার দেখাই দিলেও কিন্তু, ঠিক আছে? এখানে পুরাটাই সে বি বলছে না এখান থেকে এখানে পর্যন্ত, এই যে বি বলছে শুধু, তাহলে আপনি এখানে একটাতে আঁকছেন, এটাতে অ্যারো দিয়ে দেখা দিচ্ছেন যে অ্যারো এই ডট দুইটা এই পর্যন্ত বি ভাবে যাবে, তাহলে আপনার এইটা আর আঁকার দরকার পড়বে না। তখন ক্লিয়ার? বুঝতে পারছে? এটা হইতে পারে, যেমন এখানে বলে যে অলরেডি এখানে বলছে যে সি, এখানে যা এই সিটা প্রত্যেকে একদম এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে আপনার এই জোনের জন্য আমার এই একটা আঁকলে হবে না, এখানে আবার ভেরিয়েশন করছে কেন, এটার স্পান দৈর্ঘ্য আর এখানে স্পান দৈর্ঘ্য তো সেম না, ঠিক আছে? সেজন্য সে কি করছে এটাকে আলাদা করে আঁকছে আর কি। তো আঁকলে যদি কপি পেস্ট করতে পারেন আর যদি সব জায়গায় আঁকে দেন তাও হইতে পারে, আবার অনেকে এক জায়গায় দিয়ে কি সেম সেম মারা দেয় 5 ইঞ্চি পরপর, পুরা স্ল্যাবে 5 ইঞ্চি পরপর, অন্য ডিরেকশনে শর্ট ডিরেকশনে 5 ইঞ্চি পরপর, লং ডিরেকশনে 6 ইঞ্চি পরপর পুরাটাতে, তাহলে আপনার পুরা বিল্ডিং আর দুইটা আঁকার দরকার নেই, একটাই আঁকছেন লম্বায়, একটা আঁকছেন কি শর্ট ডিরেকশনে, ওটাকে অ্যারো দিয়ে দেখা দিচ্ছেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? যেখানে যেখানে স্ল্যাব ভাগ হবে সেখানে সেখানে সে কি ওটা ফলো করবে আর কি। আর এখানে যেটা করছে প্রত্যেকটা স্পানের জন্য প্রত্যেকটা স্ল্যাবের জন্য সে কি দেখাইছে, ড্রয়িংটা করছে, এটা না করলেও হয়, ঠিক আছে? যেমন এখানে সি এখানে সি এখানে সি, তাই না? তাহলে আমি এখানে সি, আবার এই ডিরেকশনে যে ইয়াটা দিছে মেইন ডটটা কি বলছে, মেইন ডট কই গেছে এখানে, যেটা এখানে এ এখানে বি, দেখছেন ডিফারেন্স আছে, তাই না? মানে এ পর্যন্ত এ ভাবে যাবে, এ 5 ইঞ্চি পরপর, এখানে কয় ইঞ্চি পরপর 6 ইঞ্চি পরপর, তাহলে আপনার যেহেতু ভেরিয়েশন আসছে রডের আলাদা করে ড্রয়িং করতে হবে, ঠিক আছে? এটা করবেন কি করবেন না, এটা হচ্ছে ভেরিয়েশন না থাকলে আপনি করার দরকার না, একবারে সোজা মাইরা দিচ্ছেন, ঠিক আছে? আবার আপনি যদি এক্সট্রা টপের মধ্যে চেঞ্জ আনেন, এখানে দিচ্ছেন দুইটা, ওখানে দিচ্ছেন একটা, এখানে দিচ্ছেন দুইটা, ওখানে দিচ্ছেন 10 mm, এখানে দিচ্ছেন 12 mm, তাহলে এক এক জায়গায় যদি এক এক রকম ইনফরমেশন, আপনাকে ড্রয়িংটা করতে হবে না ওই স্ল্যাবের জন্য, ইনফরমেশনের জন্য স্ল্যাব বেসিসে আগাইতে হইতে পারে আর কি, এই যদি ডিফারেন্স আছে। আচ্ছা আমি একটু অন্য প্রসেসটাতে যাই, আমি এটার থেকে আমি বলছিলাম এখন অনেক ইঞ্জিনিয়ার বা অনেক কোম্পানি রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করার ক্ষেত্রে বা রড বসানোর ক্ষেত্রে স্ল্যাবের ক্ষেত্রে আর ক্র্যাঙ্কবার ইউজ করতেছে না, এবং ক্র্যাঙ্কবার ইউজ না করলে তখন কি, গত ক্লাসে আমরা ক্র্যাঙ্কবার দিয়ে কিভাবে আঁকবো সেটা দেখাচ্ছি, না দেন এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কবার ছাড়া যদি হয় আপনাকে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, মানে এখানে 2A স্ল্যাব আর কি, ম্যাক্সিমাম স্ল্যাবই 2A স্ল্যাবই আছে, অনেক কিছু হিজিবিজি মনে হচ্ছে, তাই না? কিন্তু সহজ, আমি টার্গেট করবো ছোট একটা জায়গায়, তাহলে বুঝতে পারবেন যে এটা খুব সহজ। আমি একটু এই জায়গায় টার্গেট করি আগে, ঠিক আছে? এই জায়গাটা বুঝলে আপনি পুরো জায়গায় বুঝবেন, মানে একটা স্পান বুঝলেই হবে, তাই না? আমার টার্গেট হচ্ছে একটা স্পান বোঝা, ঠিক আছে? এটা যে কোনো একটা স্পান বুঝলে আমরা সেম বুঝতে পারবো। এখানে প্রথম খেয়াল করেন, এখানে চিত্র কিন্তু স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য কয়টা, দুইটা আছে, তাই না? দুইটা কেন, অবশ্যই আমাকে দুইটা করতে হচ্ছে, একটা হচ্ছে বটম লেয়ার, অনলি স্ল্যাবের নিচে কিভাবে রডটা বসবে সেটার জন্য ড্রয়িংটা, আর একটা হচ্ছে টপের জন্য কিরকম হবে সেটা। এখানে তো ক্র্যাং এর কোনো ব্যাপার নেই, আগে ক্র্যাং বারে কি হতো, বটমে ছিল, সে উপরে ক্র্যাং হয়ে টপে চলে আসছে, আর এখানে আমরা ক্র্যাং দিচ্ছি না, তাহলে টপের রডটা টপে, বটমের রডটা কি বটমে থাকবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা ড্রয়িংটাও কি আলাদা করে দেখাচ্ছি, একটা সুবিধা, ঠিক আছে? আচ্ছা আমরা আগে বটমেরটা বুঝি, এটা সহজ, এটা মানে এটা যেহেতু সালমানের প্রজেক্টে বলছেন যে প্রত্যেকটা স্ল্যাবে দেখাতে হবে কিনা, এইখানেও সেম কথা আসবে যে প্রত্যেকটা স্ল্যাবে সে দেখাইছে কিসের জন্য, সুবিধার জন্য বা একটু প্রফেশনাল হওয়ার জন্য, সেম ভাবে আমরা অ্যারোটা যদি একদম একটা দিয়ে দেখা দিই সেটাও হইতে পারে। একটু আমি আসি আগে একটা স্প্যান বুঝি, মানে প্রতি ফ্লোরে তো সেম, ওদের যদি স্ল্যাব যদি সেম থাকে সেমই হবে, প্রত্যেকটা যদি স্ল্যাবের ওদিক ওদিক চেঞ্জ হচ্ছে চেঞ্জ আসবে। দেন এই জায়গাটা একটু বুঝি আগে, আমি পুরা বিল্ডিং এ এখন ভাগ করে নিচ্ছি এই বরাবর, আগে যেহেতু এই ডিরেকশনে রডটা বুঝতেছি, এখানে কি বটমে তো দুই ডিরেকশনে আসবে, তাই না? আগে এক ডিরেকশনটা বুঝি, দেখেন রড কয়টা দেখাইছে, এখানে একটা দেখাইছে সোজা এখান থেকে সোজা চলে আসছে, আর একটা কিছু দূর পর পর
কেটে কেটে ইউজ করছে। কয়টা রড? অনলি দুইটা রড। দেন এখানেও সেম, এই স্পানটা যদি হিসাব করেন, এই লং স্পান বরাবর যদি হিসাব করেন, এটাতে তাও সেম, সোজা একটা রড আসছে, কিছু একটা রড অর্ধেক অর্ধেক কেটে কেটে ইউজ করছে, তাই না? এরকম করে যদি আপনি প্রত্যেকটা ইয়া দিয়ে যান, সেম প্রসেস, সেম জিনিস ফলো করা হয়েছে। কিছু জায়গায় যদি ডিফারেন্স থাকে থাকবে, আমরা এই যে এই জায়গায় খেয়াল করেন, যেহেতু এটা একই লম্বা লম্বি, যেহেতু প্রজেক্টটা এরকম, কলাম গুলা কি একই গ্রিড গ্রিড বরাবর আছে, তাই না? সহজ আছে আর কি। দেন এই যে একটা রড একদম সোজা চলে গেছে, যতটুকু পর্যন্ত স্পান কি আছে, স্ল্যাব আছে। আর একটা রড ওই যে যেখানে যেখানে কোথায় আছে দেখেন বিম, এবার বুঝি কোথায় কাটছে রডটা, একটু বুঝি, যেটা কেটে কেটে ইউজ করছে রডটা কোথায় কাটছে, এটা হচ্ছে বিম, এটা হচ্ছে বিম, তাই না? তাহলে বিমের সাপোর্টের এখানে কোনো রড নাই, এখানে কোনো রড নাই। এটা কোন, এটা কিসের রড? এগুলা কিসের রড? বটমের রড, বটমের রেইনফোর্সমেন্ট। বটম রেইনফোর্স আমরা জানি কি স্ল্যাবের ক্ষেত্রে কি হয়, স্ল্যাবের যে সাপোর্ট থাকে, সাপোর্টের দিকে নেগেটিভ মোমেন্ট, মাঝখানে পজিটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট। তাহলে নেগেটিভ মোমেন্ট হলে টেনশন টপে, আর পজিটিভ মোমেন্ট হলে টেনশন বটমে। তাহলে এই যে এটা যেহেতু বটম রেইনফোর্সমেন্ট, তাহলে এই জায়গায় টপ, এই জায়গায় বটমে রড থাকার কথা না, তাই না? টেনশন কোনো রড থাকার কথা না, কারণ নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট হলে রড কোথায় থাকার কথা? উপরে। একটা রড তো থাকবেই, যেটা যেটা হচ্ছে কি আমরা থ্রো আউটটা দিচ্ছি, যেটা সোজা চলে গেছে, এটা যেখানে রাত থাকার কথা না সেখানে সে টেম্পারেচার হিসেবে ইউজ হবে আর কি। এখন যে এক্সট্রা এটাকে এক্সট্রা বটম বলতেছে এখানে, ঠিক আছে? এখানে লেখা থাকবে, কোথাও লেখা থাকবে, ঠিক আছে? এই জায়গায় লেখা আছে এ বি সি লিখছে যে এখানে এক্সট্রা, এক্সট্রা টপ বটম আর লেখা নেই, এক্সট্রা এক্সট্রা ইন বিটুইন গ্যাপ। এক্সট্রা এটা কি টপ না বটম? বটম। কেন? কারণ এই যে বটম লেয়ারের রড দেখাচ্ছে, এই জন্য বটম টপের এখানে কোনো কথা নেই, ঠিক আছে? ড্রয়িংটা হচ্ছে বটমে। তাহলে এক্সট্রা মানে যেটা কেটে কেটে ইউজ করতেছি, যেটা একদম সোজা দিয়ে দিছে ওটা কি হবে? থ্রো আউট স্ল্যাবে চলে যাবে, একদম পুরা লম্বা লম্বি থাকবে। এর মাঝখানে ইন বিটুইন বলছে, কোথায় বলছে? 110 mm ডায়া এক্সট্রা ইন বিটুইন গ্যাপ। কিসের গ্যাপ? এদের গ্যাপ, এই যে মেন গুলার গ্যাপে গ্যাপে, ঠিক আছে? মেন গুলার গ্যাপে গ্যাপে। এখন এখানে কি লেখা আছে? মেন রড। এখন মেন রডের ইনফরমেশনটা বুঝি। মেন রডে এই যে এই রডটা, এই রডটার অ্যাব্রিভিয়েশনে কি লিখছে? এটা হচ্ছে এই মেন রড, কি এ। তাহলে এ কত ইঞ্চি পর পর বলছে? এ 10 mm ডায়া, 275 ইঞ্চি না, এটা মিলিমিটার আছে কি, মিলিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে একটা রড বসছে, আমি ড্রয়িং এ আসতেছি পরে, বুঝে গেলে ড্রয়িংটা সহজ হয়ে যায়। তাহলে এই একটা রড বসবে এরকম, কত পর পর বসে যাবে? সোজা 225 পর পর মিলিমিটার পর পর এরকম বসে বসে যাবে সোজা, একদম এই রড এভাবে স্ট্রেট থাকবে, ওকে? এরপরে যেটা কেটে ইউজ করছে, কেটে কাটার ক্ষেত্রে কি বলছে? কাটা রডটা কত এখানে? 1। ওটা হচ্ছে মেন রডটা এ, মেন রড বলতে যেটা স্ট্রেট গেছে এটা এ, হ্যাঁ বিটুইন মানে তো মাঝে, দুটা স্ট্রেটের মাঝে। এখন এই যে কাটাটা ওই দুটার মাঝখানে করে করে বসবে, ঠিক আছে? 225 75 করে করে বসছে, তাদের মাঝখানে মাঝখানে বসবে। এখন সে কোথায় কাটবে, তাই না? এই যে আমি রডটা যে কেটে দিছি, কতটুকুতে কাটবে? আমরা বিমের ক্ষেত্রে বলছিলাম, বটমের ক্ষেত্রে বটম রড কোথায় কাটে? সাপোর্ট ফেস থেকে এল বাই বটম বটম এক্সট্রা টপ এল বাই 8, তাই না? এখানেও সেম প্রসেস, এল বাই 8 দূরে পর্যন্ত, এল বাই 8 পর্যন্ত এসে কেটে দিব, ঠিক আছে? সেম প্রসেস কোথায় ক্ষেত্রে? টপের ক্ষেত্রে এল বাই 3, ডিসকন্টিনিউয়াস এন্ডে এল বাই 4, কন্টিনিউয়াস এন্ডে এল বাই 3, ঠিক আছে? এইটাই এখানে ফলো করছে, ওকে? তাহলে এটা করাটা একটু ইজি। কেন? আমি যদি এটা এইভাবে ড্র করতাম, এখানে এই জায়গাটাতে, এই জায়গায় আমি রডটা এভাবে দিয়ে দিতাম, তাই তো? এখান থেকে লাইন নিয়ে রেইনফোর্সমেন্ট লেয়ারে থাকতাম, অবশ্যই আমি দেখাই, এই যে রেইনফোর্সমেন্ট লেয়ারকে কারেন্ট লেয়ার করলাম, লেয়ার কি মেনটেন করছে? আচ্ছা, রডের লেয়ার আছে তো। তাহলে এই লাইনটা আমি কি করতাম? সোজা এখান থেকে দেখা দিতাম এই পর্যন্ত, একদম এভাবে, এই তো। কারণ একটা রড এত মিলিমিটার পর পর বসবে, বা 5 ইঞ্চি পর পর বা 6 ইঞ্চি পর পর বসবে, যেটা সোজা স্ট্রেট চলে যাবে। এখন বাকি রডটা কি করবেন? বাকি রডটার জন্য এটাকে একটা অফসেট করে নিব,
মেইন ডটটাকে, ঠিক আছে, মেইন ডটটাকে কি করছে, অফসেট করছে। ওকে, করলাম। এখন কি করব, ওই যে বলছি কোথায় কোথায় বটমের জন্য কোথায় কোথায় কাটতে হবে, L/8 এ, বিমের সাপোর্ট ফেস থেকে L/8 এ। এখন আপনি এটা করতে পারেন যে এদেরকে এক সেট অফ বটম তার ভিতরে ঢুকবে না, তাই না? তাহলে কি করে দিতে পারি, প্রথম কাজ করতে পারি, ট্রিম করে দিতে পারি। বিমের ভিতরে ভিতরে যেখানে ঢুকছে এদেরকে ট্রিম করে দিলাম। ওকে, এখানে ট্রিম করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম। এতটুকু প্রথমে ট্রিম করলাম, কেন, আমার যে L/8 পর্যন্ত রাখবো বলছি, তাই না? এখন আমি চাইলে ওটাকে ডিভাইড করতে পারি, এই লাইনটাকে কি করব, ডিভাইড করব। ডিভাইড কমান্ডের শর্টকাট কি, এন্টার করলাম, এটা সিলেক্ট করলাম, 5 ভাগ, আর বটমের জন্য 8 ভাগ। এই যে আমি রেফারেন্স পেয়ে গেছি, তাই না? জাস্ট এই পয়েন্টে এটাকে আমি ট্রিম করতে পারবো এখানে, হ্যাঁ, পয়েন্ট নোট বরাবর কিন্তু সে কি করে না, ট্রিম করে না। তাহলে ট্রিম করার জন্য আপনাকে কি করতে হবে, এই জায়গায় একটা জাস্ট লাইন টেনে রাখবেন। ওকে, ঠিক আছে না? এরপরে এখানে কপি করে, আচ্ছা, ডিভাইড করতে হবে। আমি এটা করার আগে অবশ্যই আগে কি সবগুলাকে একসাথে ডিভাইড করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট অবজেক্ট 8, এন্টার, আবার স্পেস বার দিব, ডিভাইড কমান্ড, সিলেক্ট 8, আবার স্পেস বার দিব, সিলেক্ট করব 8, তাই না? সব ডিভাইড করে নিব একসাথে। তাহলে এটা ওটার থেকে আরেকটু ইজি প্রসেস, তাই না? জাস্ট আপনাকে করতে হবে কি, এই যে আমি একটা তো লাইন আঁকছি, এটাকে এখন কপি করে করে কোথায় বসে দিব, ওই যে L/8 এর ইয়াগুলাতে বসে দিচ্ছি, ঠিক আছে? প্রথমটাতে আর কি, এদিক থেকে বিম থেকে প্রথমটা, এদিকে বিম থেকে প্রথমটা, তাই না? আমার ভুল, যদি নোট পয়েন্ট ক্লিক করতে ভুল হয় অন্য জায়গায় যাবে। ওকে, পাইলাম, এখানে, এরপরে এখানে পয়েন্ট। এখন আমি ট্রিম করতে পারবো, ঠিক আছে? টিআর এন্টার, এই যে এখন ট্রিম হচ্ছে, এটা এই পাশেরটা, এই পাশেরটা, এইটা, এটা, ঠিক আছে? মানে L/8 এর যেগুলো আছে সেগুলোকে কি ট্রিম করে দিচ্ছি। এখন একটু দেখাই, একটু ছবিতে আসেন এবার, দেখেন এটা এই যে এদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড, ডিসকন্টিনিউয়াস এন্ড থেকে এটাকে কাটছে, কাটে না। আমরা বলছিলাম যে ডিসকন্টিনিউয়াস এন্ড না, এটা অ্যাকচুয়ালি এদিকে ক্যান্টিলিভার আছে, ঠিক আছে? এটা ক্যান্টিলিভার আছে না, তো ক্যান্টিলিভারের ওইদিকে কি করছে, এটাকে কন্টিনিউ রাখছে আর কি, ঠিক আছে? মাঝখানের জন্য দেখেন, মাঝখানের গুলোতে L/8 কাটছে, L/8 কাটছে, যেদিকে ডিসকন্টিনিউয়াস হচ্ছে সেখানে এসে কি সে যতটুকু স্ল্যাব আছে ততটুকু পর্যন্ত কন্টিনিউ করছে। ওই প্রসেসটা এখানে ফলো করাইছে। বলছিলাম বিমের ক্ষেত্রে যে ডিসকন্টিনিউয়াস এন্ডে কি করতে বলছিলাম, কন্টিনিউ রাখতে বলছিলাম, এখানে কন্টিনিউ, হ্যাঁ, স্ল্যাব যতটুকু তাকে কন্টিনিউ করছে আর কি, ঠিক আছে না? যে স্ল্যাব যতটুকু আছে এদিকে কন্টিনিউ করছে, ঠিক আছে না? দেখছেন এখন এটা ওটা থেকে আরো কি হয়ে গেল, ইজি হয়ে গেছে না? একটা লাইন দেখেন এখানে, এখন এটা যদি করতাম এখান থেকে এটাও এখান থেকে এটাও এখানেও এখানেও তাহলে আমি যদি এটাকে বলতাম সবগুলা কিন্তু এই ডিরেকশনের গুলা, এই যে এখানে এটাও এটাতেও কোথায়, আর এখানে মেইন ডটটা কই, মেইন ডট, এই যে এটা দেখেন, এটা পুরাটা একদম একটা, তাই না? এই পুরা একদম সোজা চলে গেছে, সেজন্য সে এখানে এটা এখানে লিখছে আর কি, ঠিক আছে? যেখানে লেখেন এটা হচ্ছে ওই বরাবর বুঝাইছে, তাই না? প্রত্যেকটা জায়গায় এখন আপনাকে এটা স্পান অনুযায়ী আলাদা আলাদা করে করতে পারেন, যে আমি একটা করছি না, এখন এটা করলাম। এখন আমার যদি ওইদিকে সেম সেম থাকে, আমার কি আর ড্র করতে হবে? আমি এখানে কি করবো, এই যে এটাকে এটা এটা অন্য একটা লেয়ারে, মানে এই যে নোট পয়েন্ট এবং এটা আলাদা একটা লেয়ারে রাখবেন, তাহলে একসাথে সিলেক্ট করে কি করে দিতে পারবেন, ওই যে একটা একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলে আলাদা করে সিলেক্ট হয়ে যেত। আমার লাইনটা আমি কোথায় রাখছি, রডের লেয়ার রাখছি, তার কারণে কি হয়ে গেছে, ওটাকে সিলেক্ট করছে, মানে এই লাইনটা আঁকার সময় অন্য একটা লেয়ার রাখবেন, ঠিক আছে? তাহলে সব ডিলিট করাটা সহজ হয় আর কি, নাহলে আপনাকে কি একটা একটা করে সিলেক্ট করতে হবে, তাই না? এখানে এসে একটা একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এভাবে। আর এটা যদি আলাদা লেয়ারে থাকতো, আমি একটা সিলেক্ট করে কি করতাম, সিলেক্ট সিমিলার দিলে একসাথে সিলেক্ট হয়ে যেত, তাই না? যেহেতু এটা লাইন, আর নোট পয়েন্ট গুলো কিন্তু একসাথে সিলেক্ট হবে, তাই না? নোট পয়েন্ট গুলো কি হবে, এই যে আমি যদি একটা নোটকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করে সিলেক্ট সিমিলার দিয়ে শুধু নোটকে সিলেক্ট করবে, কারণ একই লেয়ারে থাকলেও আলাদা অবজেক্ট, ঠিক আছে? ওই লাইনকে সিলেক্ট করে, কিন্তু আমি যে রেফারেন্সের জন্য যে লাইন রাখছি ওটা তো লাইন, ওইটা লাইন, এগুলো লাইন, সেজন্য ওইগুলাকে সিলেক্ট করে ফেলতেছে, ঠিক আছে? তো এরপরে এখন যেখানে যেখানে কি করবেন, এই যে এটা করে ফেললাম, এরপরে এখান থেকে এটা কপি করে, হ্যাঁ হ্যাঁ
করে অনেক সময়, এটা আমরা বলি। এখন হয় কি, যেমন এইটার ক্ষেত্রে এটা হয়তো এই স্ল্যাবের জন্য এটা শর্ট ডিরেকশন, আবার এই স্ল্যাবের জন্য কিন্তু এটা লং ডিরেকশন। দেন আপনি তখন কি করবেন, তাই না? একটা এরকম প্রবলেম হয়। তো এটা ফিল্ডে গিয়ে সবসময় কি করা যায় না, পসিবল হয় না আপনাকে। এখন আপনি এটাকে শর্ট ডিরেকশন, আমি এটাকে নিচে রাখলাম, ওকে, এখন এটাকে এসে একটু উপরে এসে একটু করে ব্যান্ড করে আবার উপরে উঠাবো, তখন পসিবল হয় না, এটা আরো বেশি কি ইনএফেক্টিভ। তো এটা সামান্য, এটা ফিল্ডে গেলে আপনাকে ইগনোর করতে হবে, এই জিনিসটা প্রবলেম হয় আর কি। তো নর্মাল সেন্স হচ্ছে কি, যেটা এখন আপনি কোনটাকে ফলো করবেন, এটা আমাকে যদি বলে যে এখানে এটাও শর্ট ডিরেকশন, এটাও শর্ট ডিরেকশন, কিন্তু এদিকে পড়ে গেছে এটা লং ডিরেকশন, আর এটাও পড়ছে লং ডিরেকশন, কারণ আপনাকে রড বসানোর ক্ষেত্রে তখন চিন্তা করতে হয় যে কোনটা বেশি ক্রিটিক্যাল, কারণ এটা ডিফারেন্সটা খুব কম। অ্যাকচুয়ালি আমরা যদি বলিও শর্ট ডিরেকশনটা সবার নিচে বসবে, লং ডিরেকশনটা তার উপরে বসবে, ডিফারেন্সটা হচ্ছে অনলি 10 mm এর, এটা জাস্ট 10 mm নিচে। অ্যাকচুয়ালি 10 mm আমরা নিচে রাখি কেন, শর্ট ডিরেকশনে ব্যান্ডিং বেশি হয়, তাহলে যেদিকে ব্যান্ডিং বেশি হয় ওইদিকে রডটা কি নিচে থাকলে ভালো, কারণ ওই যে ব্যান্ডিং বেশি রেজিস্ট করতে পারবে, ওইদিকে ইয়া হবে। এখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনি কি করতে হবে, আমরা ওই যে মেইন রডের ক্ষেত্রে এটা সবসময় পসিবল হবে না, এটা সবাই প্রবলেমে পড়ে আর কি। এখন আমরা অনেক সময় এই প্রবলেমটাতে পড়ি যে বলে দিলাম ওকে শর্ট ডিরেকশনে দাও, এখন সে শুরু করছে এটার সাপেক্ষে, সাপোজ এটার সাপেক্ষে, এখন এটার সাপেক্ষে সে এই রডগুলা নিচে নিচে বসায় আসছে, নিচে নিচে বসায় আসছে, এখন এটা এসে কি হয়ে গেছে, এটা এসে লং ডিরেকশন হয়ে গেছে। এখন তো এই ডিরেকশনে সে আবার এখানে এসে তো আবার উপরে নিয়ে যাবে না, তাই না? এই প্রবলেম তখন সে তো সবগুলো একেবারে এক লাইনে বসায় চলে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা কি মাথায় রাখতে হবে যে কোনটা ক্রিটিক্যাল, ওইটার সাপেক্ষে করে বাকিটা দিয়ে আগাইতে হয় আর কি। এটা প্রায় ফিল্ডের কথাবার্তা আর কি, ঠিক আছে? তো ওই শর্ট ডিরেকশনের রড সবসময় শর্ট ডিরেকশনে রাখতে পারবেন, এটা পসিবল হয় না, ঠিক আছে? যদি এরকম কাটেল মারিজ করা হয় অনেক সময় কি যে এটা মেনটেন করা যায়, যে এইগুলো মেনটেন করা যায়, ঠিক আছে? শুধুমাত্র এটা। এখন আপনি যখন একটা লং ডিরেকশনে বসায় ফেলছেন, এটা শর্ট ডিরেকশনে বসায় ফেলছেন, তাহলে এটা কন্টিনিউ করে ফেলছেন, এখানে এসে আপনি এটাকে আবার উপরে উঠানোর কোনো অপশন নাই। আপনি যদি এখানে এসে এটাকে আবার ব্যান্ড করে এভাবে উঠাবেন, এটা আরো কি হয়ে যায়, মানে মিস্ত্রির জন্য প্রবলেম, টেকনিক্যালিও সাউন্ড জিনিস না আর কি। তখন আমরা ওই ডিরেকশনটা তার, এটা যেহেতু অলরেডি নিচে বসায় ফেলছে, এটাকে আমাকে উপরে বসাইতে হবে বাধ্য হয়ে। তো অনেক অনেক ইঞ্জিনিয়ার কি করে, ক্রিটিক্যাল কোনটা, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কোনটা সেটাকে ইয়ে করা রাখার চেষ্টা করে। আচ্ছা যাও, ওটাকে মানে আপনি যেটা সবচেয়ে বেশি যেটাতে সবচেয়ে বেশি ব্যান্ড হবে, ব্যান্ডিং আসতেছে, ওইটাকে ওই রডটাকে নিচে রাখবে। কারণ এখানে হয়তো আমার লোড কম আসতেছে, এখানে ইয়া হইতে পারে, তখন আমি ওটাকে কি নিচে থাকার কথা থাকলে আমি উপরে দিয়ে দিচ্ছি আর কি, ওটা হইতে পারে। এটা অ্যারেঞ্জ করেই এই রডটাও গেছে সোজা, আবার এই রডটাও আসছে, তাই না? এখন এই দুই কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে, এটাই হচ্ছে মেইন কথা। এখন মেইনলি আমরা বলছি, আমরা যদি এই একটা স্ল্যাব নিয়ে চিন্তা করি, তাহলে এই স্ল্যাবের মধ্যে কোন ডিরেকশনটা আমার শর্ট ডিরেকশন। সাপোজ আমি ধরলাম, আমরা অবশ্যই এখানে ওই যে গ্রিড টু গ্রিডের মাপগুলা জানা থাকবে, অথবা তখন আপনি ফিল্ডে কি করে নেবেন, মেপে নেবেন আমার এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত, তাহলে দেখছেন যে আপনি এটা শর্ট ডিরেকশন, ঠিক আছে? তাহলে এই রডটা কোথায় বসাইছেন, নিচে বসাইছেন, আলটিমেটলি এই জায়গাটা কি বসবে, উপরে বসবে। এখন আপনি এখানে চলে আসছেন পরেরটাতে, আয়সা এখানে চেক করতে আসছেন, এখানে এসা চেক করে দেখছেন এটা শর্ট ডিরেকশন নাই, এই ডিরেকশনটা আবার শর্ট ডিরেকশন, মানে বিমটা এদিকে আছে, একটু কাছাকাছি আছে, আবার এই ডিরেকশনটা আপনার কি হয়ে গেছে, শর্ট ডিরেকশন হয়ে গেছে। এখন এটা তো অলরেডি এদিকে নিচে বসাইছে, উপরে বসেছে, এখন এটা এখানে এসে কি নিচে নিতে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে, ব্যান্ড করে আবার নামাইতে হবে। এটা ক্রিটিক্যাল সাউন্ড না, আমরা কি করে রাখি, সেম রাখি, এই প্রবলেমটা অ্যারাইজ করবে আর কি ফিল্ডে গেলে। তো তখন ইয়াকে মানে যদি ডিজাইনার বলে দেয় যে আমার এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল সেকশন, ওটাতে তুমি বটমে রাখবা, আর যদি না হয় তখন আপনাকে এজ এ সাইড ইঞ্জিনিয়ার ডিসিশন নিতে হবে যে আমি কোনটার সাপেক্ষে কি রাখবো। এখন মিস্ত্রি করে কি, যখন শুরু করবে সে তার মাঝখানে ইয়েতে যাবে না, সে এক পাশ থেকে শুরু করে যাবে। মানে এই পাশে যদি সে এখানে পাইলো যে হ্যাঁ এটা আমার, আর এটা এই দিকেরটা আমার, এগুলাতে শর্ট ডিরেকশন পাইছি, ঠিক আছে? তাহলে সে এইভাবে বসে যাচ্ছে, যাচ্ছে, মানে এখানে এসে কি হয়ে গেছে, এখানে এসে তো সে আর কি করবে না। এই স্ল্যাবে এসে এখন কি দেখতেছেন আপনি, এই ডিরেকশনটা শর্ট ডিরেকশন নাই, এই ডিরেকশনটা শর্ট ডিরেকশন হয়ে গেছে। তখন আপনি করতে পারেন যে আপনি ওই রড, এই ডিরেকশনের রডটা এতটুকু পর্যন্ত নিচে দিচ্ছেন, এখন এরপরে এখানে কি করবেন, এদিকে তো কন্টিনিউ করতে হবে, যেটা স্ট্রেট আছে কন্টিনিউ করতে হবে না, এখানে এসে তো আপনি এটাকে ব্যান্ড করে আবার এটার উপর উঠাবেন না, কারণ ওই জন্য এটাকে নিচে রাখতে বা উপরে রাখতে হয়। এখন যদি এটা উপরে থাকে তাহলে ওইদিকে আলটিমেটলি সে দিকে উপরে
চলে আসতেছে, ঠিক আছে। কোথাও না কোথাও কি করতে হয়, করতে হবে। প্র্যাকটিক্যালি শর্ট ডিরেকশনেরটা সবসময় আপনি শর্ট ডিরেকশনেরটাই সবসময় নিচে রাখতে পারবেন না, যদি কন্টিনিউয়াস রডের ক্ষেত্রে, ঠিক আছে, তখন ইগনোর করতে হবে আর কি। আর এটা এত বেশি ডিফারেন্স হয় না। 10 mm রড ইউজ করে, 10 mm রড মানে একটা থেকে একটা ডিস্টেন্স 10 mm, এটা এত বেশি ইফেক্টিভ কিছু না। ফুটিং এর ক্ষেত্রে যা ইন্ডিভিজুয়াল ফুটিং ওখানে পসিবল হয়, যে একটা আলাদা আলাদা, লং এরটা লং দিলাম, শর্টেরটা শর্টে দিলাম, তাই না? কিন্তু এক্ষেত্রে যেহেতু আপনি কন্টিনিউ করতেছেন, পসিবল না। তখন আপনাকে কি করতে হবে, সব রড কেটে 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 ইউজ করতে হবে। মানে কি আমরা এই যে একটা একদম কন্টিনিউয়াস রাখছি না, কন্টিনিউয়াসটাকে আপনাকে তখন কি করে দিতে হবে, এই জায়গায় কেটে দিতে হবে, এই যে এটা কাটতে হবে। আবার ওইটারটা যদি লং ডিরেকশন পান তখন এদিকেরটা নিচে বসবে, তখন আপনার বন্ডিং থাকতেছে না, এটা আবার কি জয়েন্ট বেশি পড়ে যাচ্ছে, তখনও প্রবলেম, বুঝলেন না? প্রবলেম যেটাতে কম সেটাতে যেতে হবে। লোড ট্রান্সফার হবে আপনার রডের কাজ হচ্ছে ভিতরে থাকা, এইখান থেকে ওখানে ট্রান্সফার করবে না। রডের কাজ হচ্ছে কি টেনশন নেওয়ার জন্য ওই জায়গায় থাকা, কিন্তু হ্যাঁ ওখানে যে জয়েন্ট পড়তেছে, জয়েন্টটা উইক জিনিস, মানে তো ওইটা ইয়ে না আর কি। প্র্যাকটিক্যালি ওটা প্রবলেম সবাই পড়ে, তো দেখতে হবে যতটুকু মিনিমাইজ করা যায় আর কি। যেমন এই প্রজেক্টের প্রবলেমে পড়ার কথা খুব কম, কেন এটা ম্যাক্সিমাম দেখবেন এদিকে শর্ট এদিকে লং, তাই না? ম্যাক্সিমাম যেহেতু একই গ্রিডে আছে, কলামগুলা একই গ্রিডে নাই, তখন আপনি এটা প্রবলেমে পড়বেই, ঠিক আছে। এখানে কলামগুলো সব একই গ্রিডে না, এই যে সোজা 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 আসছে না, তাহলে যখন সে এদিকেরটা সোজায় আছে সবসময় কি সেম সেম থাকতেছে, ঠিক আছে। এখানে ভ্যারিয়েশন করা যায় অনেক সময়, এই স্ল্যাব টু স্ল্যাব ভ্যারিয়েশন করতে পারে, ঠিক আছে। এখন তাহলে এটা করাটা কি আপনার ওটার থেকে আরো ইজি, তাই না? তাহলে আমরা এটার ক্ষেত্রে বটমের ক্ষেত্রে কোথায় কাটতেছি, L/8 এ, ইন কেস অন্য কোনো কিছু যদি প্রেফার করে না দেয় ডিজাইনারে, যে না, যেমন এখানে এই জায়গায় দেখেন, এই যে সি, এটা এই লোকেশনে কি বলছে, পুরা রডটা দিয়ে দিছে, একটা রড, এখানে কোনো এক্সট্রা বটম আছে? হ্যাঁ, এখানে বলছে কিন্তু সি, তার মানে এখানে একটাই পুরাটা রডে কি যাবে, স্ট্রেট যেতে থাকবে, এখানে কোনো কেটে কেটে ইউজ করে না। সি মানে কি, যেহেতু এখানে লোড বেশি আসবে, বা এই যে সি, সি মানে হচ্ছে 10 mm 125 সেন্টার টু সেন্টার। আগে ওখানে ছিল কত, 275, এখানে কত, মানে অলরেডি 5 ইঞ্চি পর পর এসে গেছে, তাই না? 125 মিলিমিটার মানে 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি চলে আসছে, মানে এক্সট্রা বটম দেওয়ার কোনো অপশন দরকার নাই, এটাতে সি মাইরে দিচ্ছে। যেহেতু এটা স্পেসটা ছোট, এখানে এক্সট্রা বটমের কথা বলে নাই আর কি। ওকে, বুঝতে পারছি কিনা? এটা একটা প্রসেস। এখন আপনি যদি যে সানমারের ইয়াতে দেখেন, যদি সেম সেম হয় তাহলে আমি সেম সেম বসাই দিছি, কপি করে বসাই দিছি, আর কোনো কিছু করতে হয় না, তাই না? এখন এখানে এটার ব্যাপারে ভেরিয়েশন আসতে পারে, এটা এ না বি না সি, আর এটা কি, তাই না? জাস্ট ভ্যালুতে চেঞ্জ হবে, কিন্তু ড্রয়িং এ চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। যেমন এখানে আমি কি করে দিতে পারি, এগুলাকে কপি করে, এটাকে কপি করে ওই ডিরেকশনটাই যেখানে দিয়ে দিলাম, তাই না? ওকে, এখন কোনোটা বিম যদি এদিক ওদিক থাকে, তখন আপনাকে ওইটা কি করতে হবে, নতুন করে আবার আঁকতে হবে, তাই না? আমাদের এই যে বিমের গ্রিড কিন্তু এই বরাবর গ্রিড কিন্তু একই, তাই না? একই গ্রিডে আছে, তো ওই জন্য আমার এখানে সব জায়গায় একটা কপি করে বসে দিছি, এটা করতে পারে। এখন এখানে ইনফরমেশনে এ হবে না বি হবে না সি হবে, সেটা লিখে দিলে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক সেম ডিরেকশন বটমের ক্ষেত্রে এদিকেও কি সেম আসবে আর কি। এখানে দেখেন এখানকার স্পান আর এখানকার স্পান সেম সেম, বিম গুলা পাবেন তো নাকি? কোনো কনফিউশন আছে কিনা? বাট তাহলে টপের ক্ষেত্রে কি হবে, টপের ক্ষেত্রেও সেম প্রসেস। দেখেন টপে যখন আঁকবেন, এই যে টপের ক্ষেত্রে কত বলছিলাম, টপের ক্ষেত্রে হ্যাঁ, এই যে এখানে একটা রড দেখেন সোজা চলে আসছে, তার মানে সোজা চলে আসা মানে কি, যে যেমন আমরা ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে টপের মাঝখানে কোনো রড ছিল না, স্ল্যাবের মাঝখানে কোনো কি থাকে না ক্র্যাঙ্ক এর ক্ষেত্রে, কিন্তু এটাতে থাকবে। কেন? এক টপের ক্ষেত্রে একটা রডকে একদম থ্রো আউট স্ল্যাব থেকে পুরো নিয়ে গেছেন, তাহলে মাঝখানে রডটা থাকতেছে, তাই না? তাহলে এখানে কি ওইটা ওই শ্রিঙ্কেজ বা টেম্পারেচার বার হিসেবে ইউজ হবে আর কি। মানে এই কার্টেল বারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার স্ল্যাবের স্ল্যাবের মাঝখানেও টপের রড থাকতেছে, স্পেসটা বেশি থাকবে। যেমন এখানে এখানে এই যে এটা সোজা আসছে, এটা কি বলছে, এটার অ্যাব্রিভিয়েশনে বলছে হচ্ছে এ মানে হচ্ছে কত, 275, তাই না? তার মানে মাঝখানে 275 পরপর থাকবে। আবার যেখানে বিমের এখানে এক্সট্রা টপ আছে, তাই না? তাহলে এক্সট্রা টপ যেহেতু থাকতেছে মাঝখানে মাঝখানে পড়বে একটা একটা, কিন্তু এখানে মাঝখানে কোনো কি নাই, এক্সট্রা টপ নাই, তাহলে ওখানে 275 পরপর, আর যেখানে বিমের এখানে মাঝখানে আরেকটা একটা রড পড়তেছে, ঠিক আছে। তাহলে এটা কতটুকুতে কাটবেন, এটা আমরা একটু হিসাব করে দেখি ওদের সাথে মিলে কিনা। এখানে আমরা কোনো কি পাবো,
আচ্ছা, সেন্টার টু সেন্টার কোনো ডিস্টেন্স কি পাচ্ছি? মেবি এখান থেকে হিসাব করতে পারি। এটা এই যে মাপগুলা সানমারে ওরা কিন্তু কোনো L/3 L/4 বলে না, অ্যাকুরেট ভ্যালুটা বলে দিছে, তাই না? এরকম অ্যাকুরেট ভ্যালু দিলে কি হবে, এস্টিমেট করতে সহজ হবে। এই যে রডের দৈর্ঘ্য কত হবে, কতটুকু রড কাটতে হবে, ঠিক আছে? এটা একটা প্রফেশনালস যে আপনাকে এখানে L/3 L/4 বলবেন, আবার কি যে এস্টিমেট করবে তাকে আগে দেখতে হবে বিম থেকে বিমের দূরত্ব কত, তারপরে L/3 করে আবার হিসাব করবে, সেটা আর করতে হবে না। ড্রয়িং থেকে সে কি পেয়ে যাবে, এই যে এখানে যে এক্সট্রা টপটা দিতে হবে, এটা রডের দৈর্ঘ্য হবে, তো খুব ইজিলি এস্টিমেটটা করতে পারবে। যে মিস্ত্রি, সে মিস্ত্রি কি রড কাটতে হবে কতটুকু, হ্যাঁ এই এক্সট্রা টপের জন্য এটা দুইটা যোগ করে দিবে, বিমের প্রস্থটা যোগ করে দিবে, এটার জন্য এক্সট্রা টপ কাটবে। তো L/3 L/4 দিলে কি হয়, এস্টিমেটকেও হিসাব করতে বসতে হবে আগে, আবার মিস্ত্রিকেও কি করতে হবে, এখান থেকে এখানে বিমের দৈর্ঘ্য কতটুকু আছে মাপি, L/3 করি, তারপরে রড কাটবো, সেটা আর করতে হবে না, ঠিক আছে? এখান থেকে সরাসরি সে যখন এটার জন্য এক্সট্রা টপের রড কাটবে, সরাসরি ইনফরমেশন গুলো যোগ করে করে সে করে ফেলবে। এখানে 1242, 1742, 1642 মাঝখানে বিম আছে, বিমের রডটা বিমের প্রস্থ যোগ করে দিবে, বিমের প্রস্থ 20 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি যোগ করে দিল, তাহলে রডের দৈর্ঘ্য ইজিলি কাটতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা হিসাব করি, যদিও এখান থেকে আমাদের গ্রিড টু গ্রিডের, এখানে গ্রিড টু গ্রিডে তো আমাদের বিম গুলা নাই, আমাদের L/3 L/4 হিসাব করতে থেকে সাপোর্টের ফেস থেকে, সাপোর্ট ফেস থেকে, তাই না? বিমের ফেস থেকে, বিমের ফেস থেকে হিসাব করতে হবে, ঠিক আছে? তো তারপর আমি জাস্ট একটু র্যান্ডম এখানে দেখি, এটা মেবি গ্রিডটা আমাদের সেন্টার বরাবর গেছে, যেটা এক্সেল ফাইল সরি ক্যাট ফাইল না, আমি এখান থেকে বলতে পারতেছি না, তারপরে ধরে নিই আর কি, এটাই ধরে নিই, ঠিক আছে? 6900 6900 কে কত দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে ভাগ করবেন, কত আসে? 6900 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 23023, এটাই তো আসে নাকি, L/3 এটা আসে নাকি, এটা আসে না, এটা আসে। দেখেন এখানে কত আসছে, 1519, 1519 আসছে কেন, ওই যে বললাম এটা 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 অ্যাকচুয়ালি গ্রেড টু গ্রেডে নাই আর কি, ঠিক আছে? অথবা সে L/4 ও হিসাব করতে পারে, আমরা স্ল্যাবের ক্ষেত্রে এখানে কি সে L/4 ও হিসাব করতে পারে। L/4 করলে কত হয়, 4 দিয়ে ভাগ করেন, কত, 6900, 4 দিয়ে ভাগ করলে কত আসে, 1725, তার মানে সে L/4 হিসাব করছে আর কি, ঠিক আছে? ওই যে ওইটা এখান থেকে এটা বাদ দিয়ে করছে আর কি, ঠিক আছে? L/4 স্ল্যাবের ক্ষেত্রে আমাদের, আমরা জানি কি এটা প্যানেলটা হচ্ছে অনেক সময় কি করে আমরা L/3 পর্যন্ত দিয়ে দিই, কিন্তু ওই যে এক্সট্রা ডেভেলপমেন্ট রাখার জন্য। তো যে ডিজাইনার যেভাবে বলবে আপনি অতটুকু রাখবেন, L/3 হলে L/3, L/4 হলে L/4, ওভাবে ড্রয়িংটা করবেন আর কি, মানে ডিভাইড করার জন্য। যখন ড্রয়িংটা করবেন, এই যে এখানে ড্রয়িং যখন করবেন, তখন আপনার এটা যদি বটম রড হয়, এখন আমি ধরে নিলাম এটা বটম, সরি টপ, আমি অফসেট আরেকটা টপের জন্য আরেকটা সেম, এখানে কিন্তু যখন টপেরটা এঁকে ফেলছেন ওটাকে কপি করবেন, ঠিক আছে? ওটাকে, টপেরটা অলরেডি শেষ, তাহলে সেম সেম থাকবে, কোন কোন রডটা সেম থাকবে, যেটা সোজা যাচ্ছে এটা সেম সেম লোকেশনে থাকতেছে না, মানে আমার টপের জন্য সে একই লাইন, এই লাইনটা বটমের জন্য লাইন একই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র চেঞ্জ হবে কে, এই যে টপটা চেঞ্জ হবে, তাই না? আপনি শুধুমাত্র টপটা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি ওই যে প্রথমে একটা একটা লাইন বসাই দিয়ে ওটাকে কপি করে নিয়ে আসবেন, বটম করার আগে, টপ করার আগে, তার সহজ করার টেকনিক বলতেছে কি, মানে এখানে আবার ডিলিট করতে হচ্ছে আমাকে, তাহলে আমি একটা টপটা আঁকার আগে কি করে নিব, অফসেট করে আরেকটা কপি করে নিয়ে আসবো, তাই না? দুইটা লাইন রাখা অবস্থায় সব জায়গায় কপি করে নিয়ে আসবো, তারপর দুইটাকে ওখানে L/8 এখানে L/3 তে ভাগ করে করে বসাবো, তাহলে আপনাকে আর পরের বার ডিলিট করতে যেতে হবে না আর কি, তাই না? আমি যেহেতু অলরেডি করে ফেলছি সেজন্য আবার প্রসেসটা দেখাচ্ছে, সেম প্রসেস, ও একটা এন্টার 5 এন্টার করে, ওই যে বলছিলাম এখন আবার কি করতে হবে, আমাকে সব জায়গায় ট্রিম করতে হবে। তাহলে আপনি যদি এটা একবারে সব জায়গায় একদিকে একটা ইয়ের মধ্যে সব জায়গায় বসায় বসায় ট্রিম করে করে চলে আসছেন, পরে ওটাকে কপি করে নিয়ে আসছেন, তারপর আবার কি উপরেরটার জন্য L/8 এর ডিভাইড করবেন, নিচেরটার জন্য L/3 বা L/4 এর ডিভাইড করবেন, কাজটা সহজ হবে আর কি। তাহলে আপনাকে এখানে এই যে দেখে অনেক সময় আমরা এত কিছু আঁকতে হবে, এত কষ্ট করতে হবে, তখন আর করতে হবে না, তাই না? একটা থেকে আমি জাস্ট করে কি কপি করে মারা দিতে পারতেছি। তো যেহেতু সানমারের প্রজেক্টে ওরা অনেক কষ্ট করে আর কি, ঠিক আছে, অনেক ইয়ে করছে। কি বলছে বুঝছেন? হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? মানে আমি যদি বলি এই এখানে আপনি ড্রয়িংটা এইখানে আমার এক্সট্রা টপ এবং বটম কিন্তু সেম সেম ভাবে দেখাতে হচ্ছে, তাহলে কি করবেন, এই যে লাইনগুলা দুইটা লাইন
দুইটা দুইটা লাইন কি করে ফেলবেন, প্রত্যেকটা স্ল্যাবে এই ডিরেকশন আর এই ডিরেকশনে এঁকে ফেলবেন। ওকে, দুইটা দুইটা করে কি করে ফেলবেন, এঁকে ফেলবেন। তারপরে ওই যে ট্রিম করা দরকার হয় না একটাকে, ওইটাকে ট্রিম করে ফেলবেন প্রত্যেক জায়গায়। তারপরে ট্রিম করার পরে ওটাকে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে উপরেরটার জন্য বটমের জন্য, নিচেরটা কি টপের জন্য করবেন। যে উপরেরটার জন্য L/8, নিচের গুলাতে L/3 বা L/4 ডিভাইড করবেন, তাহলে একটু কাজ সহজ হবে আর কি। বারবার দুই জায়গায় আপনাকে আর রাখতে হবে না। তাহলে এখানে জাস্ট ডিভাইড করবেন আর কি। আমি তো অলরেডি ট্রিম করে ফেলছি, সেজন্য ডিভাইড করতে হবে। পারবেন তো নাকি? এটা হচ্ছে মেইন। এখন বড় বড় কোম্পানিগুলো কিন্তু এটাই ফলো করে। এটা ফলো করার পিছনে কারণ হচ্ছে কাজটা একটু সহজ হয় আর কি, তাই না? কারণ ক্র্যাঙ্ক করতে গেলে অনেক কি, অনেক মিস্ত্রি অনেক সময় লাগে। আরেকটা হচ্ছে কি, ওই যে এখন যেহেতু স্পান গুলো অনেক বড় বড় হয়, এখনকার স্পান দেখেন যে স্পান গুলা প্রায় 20 ফিট বাই 20 ফিট এরকম স্পানে। তাহলে 20 ফিট বাই 20 ফিট স্পানের মধ্যে মাঝখানে যদি টপে কোনো রড না থাকে, এটা কি মানে শ্রিঙ্কেজ ক্র্যাক করে অনেক সময়। তো ওই জন্য এই প্রসেসে কি করতেছে, টপে রড এসেছে মাঝখানে, তাহলে আপনার শ্রিঙ্কেজ ক্র্যাক গুলো আসবে না। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন আরো করতে হবে? ওখানে একটা করতে পারছি কেন, ওখানে তো ক্র্যাঙ্ক করে টপে চলে আসছে, ওখানে একটাতে করে দিতে পারছি। কিন্তু এখানে তো একটাতে করতে পারবেন। এখানে কি আছে, একটা হচ্ছে বটম লেয়ার, একটা হচ্ছে কি টপ লেয়ার। দুইটা লেয়ারের জন্য দুইবার করতে হবে। ঠিক আছে, কাটেল বার ইউজ করতেছে, এখানে তার ক্র্যাঙ্ক করে উপরে উঠাই নাই। ঠিক আছে, এই জন্য তো কাটেল বার। তো কাটেল করতেছি ওই যে L/8 L/3 তে কাটেল করতেছে। হ্যাঁ, প্রথম ইয়েটা শেষ করে ফেলবেন, দুটা লাইন সব জায়গায় শেষ করবেন, ট্রিমের জায়গাটাও শেষ করে ফেলবেন। ট্রিমের কারণ একই লাইন, এখানে যে লাইনে আছে ওখানে তো উপরে একই লাইনে, শুধুমাত্র যে এক্সট্রা ওখানে এক্সট্রা বটম, এটা এখানে কি এক্সট্রা টপ, তাহলে ওইটা চেঞ্জ হচ্ছে, বুঝলেন নাই? ওইটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে এক্সট্রা টপের ব্যাপার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এক্সট্রা টপ তো কোথায় কাট হবে না, বিমের মধ্যে কাট হবে না, বিমে কন্টিনিউয়াস থাকবে, তাই না? বিমে কি থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে। মানে এখানে যদি আপনি ডিভাইড করতেন, তাহলে এটার জন্য তখন ওইটাকে ট্রিম না করে আরেকটা অফসেট করে ওটাকে ট্রিম করবেন, তাহলে একটু সুবিধা হয়। তাহলে আপনাকে কি করতে হবে না, আবার এটাকে কি করতে হবে না, জয়েন করতে হবে না। কারণ এই যে এক্সট্রা টপের ক্ষেত্রে তো এইভাবে থাকবে না, বিমের মধ্যে কি থাকবে, কন্টিনিউ থাকবে, যে বিমের মধ্যে কন্টিনিউ থাকবে, তাই না? এই যে টপ বিমের মধ্যে কি থাকবে, কন্টিনিউ থাকবে। তো ডিভাইড করব আমরা, এখানে ভাগ করব। তো তখন আমরা ডিভাইড করতে হলে আমার কিন্তু আবার রেফারেন্স লাগবে, ডিভাইড তো রেফারেন্স ছাড়া ডিভাইড করতে পারবেন না। ঠিক আছে, ওই জন্য এটার জন্য আরেকটা রেফারেন্সের জন্য আরেকটা অফসেট করে নিতে পারেন, কিন্তু প্রসেসটা হচ্ছে একই। ওকে, আর আমি এই যে নাম্বারিং গুলা করার জন্য বলছিলাম কি, ইয়া দেখাবো, এটা একটা ডাইমেনশন দিয়ে আমি দেখা দিব যে কিভাবে খুব ইজিলি করতে পারেন। ওকে, তো এরকম বড় প্রজেক্ট বা আপনি যদি খুব বেশি প্রিসাইসলি করতে চান, আপনাকে এত কষ্ট করতেই হবে। ঠিক আছে, আর যদি সহজ করতে চান এইরকম, তাই না? একটা এঁকে দিছি, পুরা জায়গায় কি একটা দিয়ে, এই যে এখান থেকে এই পর্যন্ত কি এ দিয়ে দেখা দিছি, এখান থেকে ওই পর্যন্ত কি এ দিয়ে দেখা দিছি। এটা আপনি এটার যে ডিজাইনার যে তার উপর নির্ভর করতেছে, আপনি যদি ক্যাড এর কাজ করে থাকেন। ঠিক আছে, তা পড়তেছে এই জন্য এক্সট্রা ইউজ করছে আর কি। এখানে অনেক সময় পাঞ্চ থাকলে ওখানে করে, তাই না? অনেক সময় যেখানে কি মাঝখানে কি ডাক্ট আছে, ওই কারণে এই কর্নার গুলাতে যাতে ক্র্যাক না, সেই জন্য কি কোনা কোণে রড দেয় আর কি, এগুলা সে দেখাই দিছে। আচ্ছা, আমরা একটা জিনিস তাহলে ইয়া করে গেছিলাম, সেটা হচ্ছে এখানে কিভাবে ABCD এটাকে নাম্বারিং করবো, তাই তো? আমরা এটা আজকে দেখি কোথায় আমরা কি আমাদের প্রজেক্টে কাজ করছিলাম, এখানে করছিলাম, তাই না? আচ্ছা, তাহলে ওখানে চলে আসেন আর কি, গ্রিডের ওখানে। ঠিক আছে না? যেহেতু ABCD এগুলোকে একটা একটা করে এডিট করতে হবে, এই যে 1 2 ক্ষেত্রে বলছিলাম কি 1 2 দিবেন হচ্ছে যেদিকে গ্রিড বেশি থাকবে সেদিকে, তাই না? তাহলে আমি ধরে নিলাম আমার এখানে এগুলো আমি একটু ডিলিট করে দিই। আপনি এডিট করে দিলে তো এডিট করে দিবেন, তাই না? এডিট করা ছাড়া হইলে কি করবেন সেটা একটু দেখাচ্ছি আর কি। কপি করে আমি এটাকে এখানে বসালাম। তার মানে আমার একটা 1 আছে আর কি, তাই না? আচ্ছা, 1 আছে। এগুলা তো আমার লাগবে না, এগুলা হচ্ছে আমার, আমি এটাকে কপি করব, 1 বানাবো সবগুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে কপি করে 1টাকে আমি সব জায়গায় বসাই দিলাম। 1 1 1।
ওকে, কোনো সমস্যা নেই। মানে এখানে গ্রেড যদি 40টা হয় আমরা 40টাতে একটা 1ই বসাই দিব আর কি, ঠিক আছে। এখন আমি 1 কে আর আপনি চাইলে এটাকে এডিট করতে পারতাম, তাই না? এখানে ডাবল ক্লিক করে এটাকে কি ডিলিট করে 2 করব, এসকেপ দিব, তারপরে এরকম করে করে আমরা যেতে পারবো। এটা তো আমরা প্রসেস জানি। এখন আমার টার্গেট হচ্ছে আমরা কোনো কিছু এডিট করা ছাড়া এখানে কিভাবে এগুলোকে নাম্বারিং করব, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেস টুলস এ আছে, ঠিক আছে। এক্সপ্রেস টুলস, এটা হচ্ছে অটো নাম্বার। এনক্লোজিং অবজেক্ট আমরা আলোচনা করছি, তাই না? ওই যে ট্যাক্সের মধ্যে সার্কেল ড্র করাটা, ঠিক আছে। এটার উপরের নাম্বারটা হচ্ছে অটো নাম্বার, এটাকে বলে টি কাউন্ট, ট্যাক্স কাউন্ট, ঠিক আছে। ট্যাক্স কাউন্ট, এটা শর্টকাট TCO, ঠিক আছে। এই যে অটো নাম্বার, এখানে এখানে মাউস আনলে দেখবেন টি কাউন্ট, ঠিক আছে। এটা ছিল টি সার্কেল, আর এটা হচ্ছে কি মানে ট্যাক্স সার্কেল, আর এটা হচ্ছে ট্যাক্স কাউন্ট, ট্যাক্স কে কাউন্ট করা, ঠিক আছে। যারা ট্যাক্স কে কাউন্ট করবে এই এটা শর্টকাট TCO, আমরা এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। কিছু প্রসেস ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবে। এটা দিয়ে আমরা অনেক কাজ করবো আর কি নাম্বারিং এর ক্ষেত্রে। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর কি বলছে সিলেক্ট অবজেক্ট। এখানে খেয়াল রাখতে হবে অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যেভাবে সিলেক্ট করেন কোনো সমস্যা নেই, এটা বক্স দিয়ে করেন বা এভাবে করেন কোনো সমস্যা নেই, কিন্তু যাতে সে যে ট্যাক্স গুলা আপনাকে নাম্বারিং করতে হবে তারা ছাড়া অন্য কোনো ট্যাক্স যাতে সিলেক্ট না হয়। কারণ কাকে কাউন্ট করবে সে? ট্যাক্স কে। এখন এখানে A1 কে সিলেক্ট করতে গিয়ে মাঝখানে অন্য একটা ট্যাক্স কে আপনি কি করে ফেলছেন, সিলেক্ট করে ফেলছেন, তাহলে সে ওটাকে সব কাউন্ট করা শুরু করে দিবে, ঠিক আছে। তাহলে এই যে নাম্বারিং করার সময় আমি এই জন্য যেভাবে করেন সমস্যা নেই, এখানেও সার্কেলকে সে সিলেক্ট করবে না, অন্য কোনো ট্যাক্স ছাড়া কাউকে কি করবে না, এই কমান্ডটা অনলি ট্যাক্স কে সিলেক্ট করবে, ঠিক আছে। কারণ আপনি যদি এভাবে চলে আসেন যে আমার কোথায় ডাইমেনশন ও ট্যাক্স আছে তাদেরকেও সে কি করে নিতে পারে, সিলেক্ট করে নিতে পারে। সেজন্য যাদেরকে আপনি নাম্বারিং করবেন ওই ট্যাক্স গুলাকে সিলেক্ট করবেন, সেটা যেভাবেই হোক। যে আপনি এই ক্রসিং উইন্ডো দিয়ে করেন কোনো সমস্যা নাই, কিন্তু যাতে ওই ট্যাক্স গুলা ছাড়া অন্য কোনো ট্যাক্স কে সে সিলেক্ট না করে। এখানে গ্রিড কে সে সিলেক্ট করবে না, তারপরে সার্কেল কে সে কিছুই করবে না, ঠিক আছে। দেখছেন আমি শুধুমাত্র ট্যাক্স কে সিলেক্ট করতেছি, ঠিক আছে। এই যে 7 পাউন্ড, মানে 7টা আছে আমার এখানে, 3 6 7, তাই না? তাহলে ওকে, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা নেক্সট ধাপে যাই, এন্টার দিলাম। দেন এন্টার দেওয়ার পর এখানে বলছে কি শর্ট সিলেক্টেড অবজেক্টস বাই, তিনটা অপশন, একটা হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই মানে কি আমাদের অটোক্যাডের এই ডিরেকশনটা হচ্ছে এক্স আর এই ভার্টিক্যাল ডিরেকশনটা হচ্ছে কি ওয়াই। তাহলে আমার এই টেক্সটটা কোন ডিরেকশন আছে? এক্স। আর এই টেক্সট গুলো কোন ডিরেকশনে? তাহলে আপনি কোন ডিরেকশনটাকে নাম্বারিং করতে যাচ্ছেন? আমি করতে যাচ্ছি কাকে সিলেক্ট করছি? আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো এক্স ডিরেকশনে, তাহলে আমি এখানে এক্স এ ক্লিক করব, ওকে এক্স, ঠিক আছে। এরপর ধাপে কি আসছে? জাস্ট সিস্টেমটা ফলো করলে হলো, এখানে বুঝতে পারার কিছু নাই। স্টার্টিং নাম্বার এন্ড ইনক্রিমেন্ট, তার মানে এখানে আপনাকে দুইটা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে কত থেকে আপনি শুরু করবেন, তাহলে আমার স্টার্ট নাম্বার কত হবে 1, আর ইনক্রিমেন্ট মানে কি কত করে করে বাড়বে, তাহলে 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, তাহলে কত করে করে বাড়তেছে 1 করে। ডিফল্ট অবস্থা কিন্তু সেজন্য 1:1 1,1 আছে আর কি। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় আমাকে কমা দিয়ে দিতে হবে আর কি, তাহলে ওখানে 1 আমরা লিখি আর কি। তারপর আমি যে 1 লিখলাম, কমা দিলাম, কমা এখানে কিন্তু দশমিক না, পয়েন্ট না, কমা দিতে হবে 1, ঠিক আছে। যেহেতু আগে লেখা ছিল ওখানে ওই অবস্থায় এন্টার দিলে হইতো, তারপর আমি বলছি এখানে কমা দিতে হয় এটা দেখানোর জন্য দিলাম, ওকে এন্টার দিলাম। এরপর আরেকটা অপশন থাকছে কি, তিনটা অপশন এখানে, ফাইন্ড এন্ড রিপ্লেস এর কোনো ব্যাপার নাই আমাদের। সাফিক্স মানে পিছনে বসবে, প্রিফিক্স মানে সামনে বসবে। তাহলে আমাদের যে ওয়ার্ড গুলো আছে তাদের সামনে পিছনে কিছু অ্যাড করতে চাচ্ছি কিনা, আমরা তো সেটা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি যে ট্যাক্স গুলো আছে এদেরকে চেঞ্জ করে দিতে। এক সবগুলো তো এক, তাহলে একটা 2 হয়ে যাবে, একটা 3 হয়ে যাবে, একটা 4 হয়ে যাবে, তাই না? প্রত্যেকটা তো এক, একগুলা একটাকে চেঞ্জ করে করে ফেলতে হবে। তাহলে আমাকে করতে হবে কি ওভাররাইট, মানে এই ওগুলার উপর ওভাররাইট করবে সে, ঠিক আছে। তাহলে এখানে ওভাররাইটে ক্লিক করলাম, মানে যার নাম্বার হয়ে গেছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। একটু পরে নাম এখানে আর কিছু অপশন আছে, আমি একটু পরে দেখ। বাট সেম প্রসেস আর কি, তাই না? টিসিও আমি আমার কিন্তু এখানেও রাখছি, এই যে আমি ভার্টিক্যাল, আপনার করার দরকার না, একটু প্রসেসটা দেখবেন। আরেকটা জিনিস আমি চেঞ্জ দেখাবো যে কি হইতে পারে। আমার এখন আমি সাপোজ গ্রিডিং করতে চাচ্ছি, আমার গ্রিডিংটা হচ্ছে উপর থেকে নিচের দিকে 1 2 3 4 5 এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে আমরা কি করছি টি সি ও লিখে এন্টার করলাম। এখানে আমি এই যে ট্যাক্স শুধু এদেরকে সিলেক্ট করলাম, সেম প্রসেস এন্টার দিলাম। এখানে শুধুমাত্র কি চেঞ্জ করতে হবে, এখন হচ্ছে ওয়াই ডিরেকশন, তাই না? আগে ছিল এক্স, এখন ওয়াই।
আর এক্সট্রা নাম্বার 1, ইনক্রিমেন্ট নাম্বার কি 1, এন্টার দিলাম, ওভাররাইট এন্টার দিলাম, তাহলে কি হয়ে গেছে, এই যে 1 2 3 4 5 6 7 হইলো। এটা তো পারার কথা। আচ্ছা, এখন আপনাকে বলতেছে যে গ্রেডিংটা আমরা উপর থেকে আসবো না, আমরা গ্রেডিংটা নিচ থেকে করতে বলছে আপনাকে, যে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। ওকে, তাহলে কি করতে হবে খেয়াল রাখবেন, যখন আমরা ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করি অটোক্যাডে, আমরা এরকম ক্রসিং উইন্ডো সিলেক্ট করতেছি না, ক্রসিং উইন্ডো দিয়ে আপনি এদিক থেকে করেন অথবা এদিক থেকে ক্রসিং উইন্ডো করেন, লেফট সিলেকশন অথবা রাইট সিলেকশন বল যেটাই হোক না কেন, যখন আপনি ক্লিক করতেছেন, এই যে ক্লিক করতেছেন, তখন সে কাকে প্রথমে সিলেক্ট করতেছে, কাকে সিলেক্ট করবে। এই যে আমি এখান থেকে গেলাম, এটা একটা প্রসেস, আবার বলছে এদিক থেকে এদিকে আসলাম, এখানে একটা প্রসেস, দুইটাই ক্রসিং উইন্ডো, একটা হচ্ছে লেফট সিলেকশন, একটা রাইট সিলেকশন, তাই না? কাকে সে আগে সিলেক্ট করবে? অটোক্যাড অলওয়েজ কি করে, আপনি যেভাবে সিলেকশনে যান না কেন বক্স দিয়ে, সবসময় অলওয়েজ হরিজন্টালের ক্ষেত্রে বাম পাশ থেকে সিলেক্ট করে যাবে, ঠিক আছে? তার মানে প্রথম সিলেকশন কে হচ্ছে এই পাশেরটা, তারপর এই পাশেরটা, তারপর এই পাশেরটা, এটা, তারপর এইভাবে যেভাবে আপনি যান না কেন, আপনি এদিক থেকে গেলেও সে প্রথমে কাকে সিলেক্ট করছে, এটাকে। আপনি যদি এদিক থেকে এসেও এখানে ক্লিক করেন, তাহলে প্রথম কাকে সিলেক্ট করছে, এটাকে। মানে সিলেকশন অর্ডার হবে বাম থেকে কোথায়, ডানে। আমি যদি সিলেকশন করি এভাবে, তাহলে সে প্রথমে কাকে সিলেক্ট করবে, উপরের থেকে। ওয়াই ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে সিলেকশন আসবে। আপনি যদি নিচ থেকে উপরের দিকেও যান, তাহলে প্রথমে কাকে সিলেক্ট করবে, উপরেরটাকে, ঠিক আছে? তাহলে সে কিন্তু যাকে প্রথমে সিলেক্ট করে সে অনুযায়ী কিন্তু কাউন্ট করে, ঠিক আছে? এখন আমি বলছি আপনাকে কি নিচেরটাকে 1 করতে, উপরেরটাকে কত করতে হবে, 6, তাই না? আমার উপরেরটা কত হবে, 6, এটা হবে 6, তারপর 5 4 3 2 1। তখন আমরা কি করব, তাই না? একই কমান্ড আমরা ইউজ করব, কিন্তু জাস্ট একটু টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে টিসি ও লিখে এন্টার করলাম। তো সিলেকশনের ক্ষেত্রে আপনি এখন যেভাবে যান, উপর থেকে যান নিচের থেকে যান, কোনো সমস্যা না। অনেকে বলতে পারেন যে উপর থেকে আসে তাহলে উপরে সিলেক্ট হলো, তাহলে স্যার আমি এবার নিচ থেকে যাই, তাহলে সমস্যা, এখানে কোনো ইস্যু না। আমি উপর থেকে আসলেও কিন্তু কাকে সিলেক্ট করবে, সে প্রথমে উপরেরটাকে করবে, নিচ থেকে গেলেও প্রথমে সিলেক্ট করবে কাকে, উপরেরটাকে, ঠিক আছে? সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে ওয়াই ডিরেকশন, এটার ব্যাপারে তো কোনো সমস্যা নেই, কেন এটা ওয়াই ডিরেকশনে আছে। ওকে, এখানে এখন একটু চেঞ্জ করতে হবে। আমি বলছি প্রথম যাকে সিলেক্ট করবে স্টার নাম্বার হবে সে, তাহলে প্রথম কাকে সিলেক্ট করছে, এটাকে, তাহলে এটার নাম্বার কত হবে বলছি, আমার গ্রেড যতটা এসে এখানে 6 হবে, তাই না? তাহলে আমার স্টার নাম্বার দিব কত, 6। এটা হচ্ছে টেকনিক, যে একদম উপরেরটা আমরা যেহেতু যেটা সেটা কে নাম্বারিং করতে হবে অলওয়েজ। এক্স এর ক্ষেত্রে একদম সবার বামে যেটা সেটাকে নাম্বারিং করতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে স্টার নাম্বার দিতে হবে এটা, কমা, এরপর ইনক্রিমেন্ট কত দিব, 6 থেকে 5 আসবে, 5 থেকে 4 আসবে, তাহলে আমার কমতেছে 1 করে, তাহলে -1 দিতে হবে, ঠিক আছে? এন্টার দিলাম, ওভাররাইট করব। দেখেন এই যে উপরে 6 5 4 3 2 1, ঠিক আছে? বুঝতে পারছেন তো? ঠিক সেম প্রসেস কিন্তু ওয়াই এর ক্ষেত্রেও, ঠিক আছে? আমি যদি বলি আমি এদিকে 1 হবে, এক্স এর ক্ষেত্রে এদিকে 1 হবে, এদিকে 7 হবে, তখন কি করবেন, টি ও এন্টার, এদিক থেকে আপনি সিলেক্ট করছেন, এরপর এন্টার দিবেন, এরপরে এক্স এ, এরপরে 7 -1 এন্টার, ঠিক আছে? যে 1 2 3 4 5 6 7 হয়ে গেছে, তাই না? কেন এখান থেকে 7 শুরু করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশনের কথাবার্তা, ঠিক আছে? এখন আমরা একটু আসছি আমাদের এখানে, আসেন এই যে আমরা প্ল্যান করছি না, প্ল্যানের ক্ষেত্রে অনেক সময় আমরা এই যে সিঁড়ির মধ্যে নাম্বারিং করি তো নাকি, স্টারে অনেক সময় কি অনেকে নাম্বারিং দেখায়, আবার আমরা কি আঁকি নাই, নাম্বারিংটাকে কাজে লাগাবো, সেই একই কমান্ডটা আমরা এখানে ইউজ করবো। এখানে আপ লেখা আছে কোন দিক থেকে, এদিক থেকে উপরের দিকে, তাই না? আবার আপনার যদি আপ এদিক থেকে আসে তাহলে ওইটা 1 হবে, তাই না? তো আমি আমার এখানে আপ লিখছে এদিক থেকে এদিকে, তাহলে এখানে 1 2 এভাবে যাবে, তাহলে কয়টা ধাপ এখানে, 3 6 7 8, এখানে 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে এসে 20টা হয়েছে, তাই না? আমাকে 20টা নাম্বারিং করতে হবে। এখানে আমরা কি করব, তাই না? এখানে এই প্রসেসটা একটু যে আপনাদের যদি থাকে, এখানে একটা ট্যাক্স লিখে নেন, তারপর সার্কেল ড্র করে নেন, ট্যাক্সের জন্য 3 লিখে এন্টার করলাম। অবশ্যই আমরা এখানে জায়গাটা দেখাই দিই, তারপর ট্যাক্স এডিটর আসবে, তাই না? ট্যাক্স সাইজ অবশ্যই 6 ইঞ্চি দিলে বেশি বড় হয়ে যাবে, কেন আমার ধাপটা আছে 10 ইঞ্চি, তাহলে আমার ট্যাক্স সাইজ কত দেওয়া যাবে না, 6 ইঞ্চি দিলে অনেক বড় হবে। আমি এখানে একটু কমাই দিচ্ছি, 4 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে? আর এখানে অন্য কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না আপাতত। এরপর 1 লিখলাম, ঠিক আছে?
আর একটু কম হলে আর একটু কম দিতে পারেন 4, কেন ওই যে 10 এর মাঝখানে ইয়া হয়ে যাবে। আর এটাকে অবশ্যই কি করে রাখবেন, ট্যাক্স যতটুকু অতটুকু দিবেন, ক্লোজ দিলাম। এটা ট্যাক্স লেখার কথা বলছি শুধুমাত্র। ট্যাক্সকে একটা, এবং এটা যতটুকু সম্ভব কোথায় রাখবেন, দুইটা থ্রেডের মিড বরাবর রাখার চেষ্টা করবেন। ওকে, মোটামুটি আমি চোখের আন্দাজে কাছাকাছি মিডে রাখতেছি আর কি, যতটুকু সম্ভব মাঝখানে রাখবো আর কি, ঠিক আছে না? তাহলে এই ট্যাক্সের চারপাশে সার্কেল দিতে হলে কোন কমান্ড ইউজ করতে হয়? TCI, তাই না? ট্যাক্স সার্কেল, TCI। এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমি 0.1 দিছিলাম, তাই না? 0.1 রাখি, এন্টার দিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা সার্কেলটা আগে দিব না। কেন? কারণ আমার 1 2 3 4 5 6 7 20 পর্যন্ত আসবে, তাই না? তাহলে দুই ধরনের সংখ্যা আসবে। আমরা আগে 1টাকে নাম্বারিং করে নিব, তারপরে সবগুলোতে একসাথে সার্কেলটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে একটা হইছে, এটাকে এখানে কিভাবে দিব? আমরা অনেকগুলো অপশন শিখছিলাম, মনে আছে? এই ট্যাক্স মানে সরি কপির অ্যারে, এখানে কয়টা বানাইতে হবে আমাকে? এটাকে 3 6, এখানে এসে 9, তাই না? তাহলে 9টা আমি কপি করতেছি। সিও কমান্ড গুলো একটু প্র্যাকটিস হচ্ছে আর কি, তাই না? সিও কপি দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। যখন নাম্বার অফ আইটেম জানা থাকবে, একাধিক কপি করার জন্য কপির অ্যারে ইউজ করবো বলছিলাম, তাই না? এই যে বেস পয়েন্ট দিব, এখানে বেস পয়েন্ট দিচ্ছি আমি এই পয়েন্টটাকে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে এখানে এসে বসে দিতে পারবো। তাহলে এই পয়েন্টটা আমি বেস পয়েন্ট দিলাম। বেস পয়েন্ট দেওয়ার পর এই যে অ্যারে আসছে, অ্যারেতে ক্লিক করলাম। কয়টা লাগবে বলছি? 9টা, 9 দিলাম। সেকেন্ড পয়েন্টে এখানে এসে বসে দিলাম, তাহলে আমার ওই যে 9টা ওখানে চলে আসছে, তাই না? এটা একটা কপি করার থেকে কি একসাথে 9টা করার জন্য আমি কপির অ্যারে ইউজ করছিলাম। এটা আমরা স্টেপ ড্র করার সময়ও করছিলাম, তারপরে ওখানে কিসের জন্য করছিলাম, এই যে এখানেও করছিলাম, তাই না? এই যে এখানে না, এখানে করছে কি, এখানে করছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, তাই না? কপির অ্যারে ইউজ করছিলাম এখানে, তাই না? এখানে কপির অ্যারে ইউজ করছিলাম। তো এখানেও সেম প্রসেসটা ফলো করে আমি একটাকে 9 বানাইছি আর কি, ঠিক আছে? ওকে, আর এই 9টা এদিকে আমরা কি করে দিব, মিরর করে দিতে পারি, তাই না? এই 9টাকে সিলেক্ট করে এমআই লিখে এন্টার করে মিড পয়েন্টের সাপেক্ষে অপোজিট ডিরেকশনে মিরর করে দিলাম। এটা সোর্স অফ নো, তাই না? তাহলে আমার কয়টা হয়ে গেছে? 18টা হয়ে গেছে। এখন আমার এখানে আর 2টা লাগবে আর কি, তাই না? আমরা একটু কপি করে বসাই দিতে পারি এগুলাকে। হ্যাঁ, এগুলা যেহেতু এই যে আমার রেলিং আছে, একটু নিচের দিকে চলে আসছে, আমি একটু উপরের দিকে নিয়ে যাই। 2টাকে আগে যতটুকু সম্ভব কি করা, একটু মানে ইয়ে করা আর কি, ঠিক আছে? এখন এখানে আমি 2টাকে কপি করে, যে কোনো একটাকে কপি করে এনে মোটামুটি আমরা অর্থমোড অন রাখবো, যাতে স্ট্রেট থাকে, ঠিক আছে? এই যে সোজা মোটামুটি চোখের আন্দাজে মাঝখানে বসালাম, চোখের আন্দাজে মাঝখানে বসালাম, ঠিক আছে? এই এতটুকু কমপ্লিট করে টি কাউন্টটা ইউজ করবো, তাই না? প্রথমে টি কাউন্ট করে কাউন্ট করবো। এখন কোথেকে কাউন্ট করতে হবে? আমি বলছি যে আপটা দেখাচ্ছে এই দিক থেকে, তাই না? তাহলে এখানে 1 হবে, এখানে এসে কত হবে? 20 হবে। ওকে, এখানে আমি 2টা টেকনিক ইউজ করবো। একটা হচ্ছে আমরা যদি করি এখানে 1, তাহলে আমরা প্রথমে এদিক থেকে যেতে হবে, তাই না? এদিক থেকে এসে এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই ডিরেকশন। আবার এখান থেকে আমি যদি এটা করে ফেলি, এখান থেকে এতটুকু পর্যন্ত আসবো, এটা কোন ডিরেকশন? এক্স ডিরেকশন। আবার এদিক থেকে আসবো এখানে ওয়াই ডিরেকশন, তাহলে 3 বার করতে হবে, ঠিক আছে? আর এখানে যদি 1 হবে, তাহলে আমাকে তো নাম্বারিং এর জন্য দিতে হয় স্টেপ নাম্বার কোনটা, উপরেরটা। তাহলে উপরে কত হবে সেটা জানতে হবে। উপরে কত হবে আমার? এখানে 3 6 9, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সেটাই করি। টি কাউন্ট, TCO এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করবো উপর থেকে, ঠিক আছে? আমি যেখান থেকে করেন এটা ইস্যু না, তাই না? আমরা উপর থেকে যান, নিচে থেকে যান, নাম্বার দিতে হবে কিন্তু উপরেরটাই। এরপর সেম প্রসেস, এন্টার ওয়াই। স্টার্ট নাম্বার হবে 9, ইনক্রিমেন্ট নাম্বার হবে -1, 9 ফিট পড়ে গেছে, 9 কমা ইনক্রিমেন্ট নাম্বার হবে -1, এন্টার ওভাররাইট করবো। দেখবেন আপনার উপর থেকে এই যে 9 8 7 6 5 4 3 2 1 হয়ে যাবে, ঠিক আছে? এরপর যখন এদিকে করব, তখন আবার টি কাউন্ট কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করব। এটাকে সহ সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে করতে পারি, তাই না?
আমি অলরেডি ওটা তো হয়ে গেছে, 9 নাম্বার হয়ে গেছে, তাহলে এখান থেকে করতেছি, এটা কত নাম্বার হবে 10, তাহলে এন্টার দিলাম, এখানে হবে x, তাহলে x করে কি বাম থেকে শুরু করে, তাহলে বামেরটা হবে 10 কমা স্টার্ট ইনক্রিমেন্ট নাম্বার হবে কত 10 11 12 হবে, তাই না? তাহলে 1 ওভাররাইট এই যে 12 হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে যদি টেক্সটটা একটু এদিকে আসে এগুলো পরে মুভ করে দিব আর কি, ঠিক আছে। এরপরে এখানে 12 হয়ে গেছে, এরপরে এখানে হবে কত 13 14 15, তাহলে আবার টি কাউন্ট কমান্ডে ঢুকলাম, আবার সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখানে হচ্ছে ওয়াই ডিরেকশন, এদিক থেকে এদিকে ওয়াই, তাহলে এখানে প্রথমটা হবে 13 13 কমা 1 এন্টার এন্টার, তাই না? আমার 20 নাম্বার হয়ে গেছে। তো জাস্ট এদিক থেকে x y এর দিকে, y যেহেতু দেখেছি উপরেরটা প্রথমে দিতে হবে, তাহলে প্রথমের নাম্বার কত নাম্বার ধাপ আপনাকে জানতে হবে, তাই আমি কাউন্ট করে নিয়েছিলাম আগে 9টা ধাপ, 9 নাম্বার ধাপ হচ্ছে এটা, তাহলে সেজন্য এক্সট্রা নাম্বার দিছি 1, ইনক্রিমেন্ট নাম্বার দিছি -1, আর যখন এদিক থেকে এখানে গেছি তখন এক্সট্রা নাম্বার দিছি 10, ইনক্রিমেন্ট নাম্বার দিছি +1, আবার যখন এদিক থেকে এদিকে নামছি তখন এক্সট্রা নাম্বার 12 দিতে পারে, এটা সহ সিলেক্ট করলে 12 দিতে হবে, এটা সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট করলে 13 দিতে হবে, ঠিক আছে। অফিসের নাম্বারটা কই, এই নাম্বার একটু কল দিয়ে দেখো তো, কথা বলতেছ না, নাম্বার আমি দিচ্ছি, এটা কল দিয়ে দেখো, কেন কল দিচ্ছি আমি বলবো যে আমি ক্লাস আছি, যদি আমার কথা বলে আর কি। 01713116036। হ্যাঁ হ্যাঁ বলবো যে আপনি যে আমার নাম্বারে ফোন দিচ্ছেন কি কেন, আবার আমাকে হয়তো কল দিচ্ছে, হয়তো দিয়ে দেখো তো। আচ্ছা একটু কন্ট্রোল জেড দিই আমরা, তাই না? এটা এটা এইভাবে তো পারার কথা। এখন আমরা এটাকে এখানে 3 বার করতে হয়েছে না, এটাকে আমরা এখন একবারে করতে পারবো কিনা দেখি, ঠিক আছে। কি করবো আমরা এখন একবারে করব, একবারে 1 থেকে 20 পর্যন্ত আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। আবার ব্যাকে চলে আসছি, আমি 1 এ চলে আসছি, ঠিক আছে। এখানেও সেম কমান্ড আমরা টিসি ও একটু একটু ট্রিক্স চেঞ্জ করবো আগে। টিসিও আমরা বলছিলাম আমরা যখন এইভাবে সিলেক্ট করি তখন উপর থেকে প্রথমে সিলেক্ট হয়ে আসে, তাই না? তাহলে আমার 1 নাম্বার হবে কে এটা, তাহলে আমরা এখানে আমি কি করতেছি, এখানে এটাকে প্রথমে একটা একটা করে সিলেক্ট করে যাচ্ছি, যেহেতু যেদিক থেকে নাম্বারিং শুরু হচ্ছে তাকে আমি ওই দিক থেকে একটা একটা করে সিলেক্ট করে গেলাম। একটাকে আবার 2 বার ক্লিক করবেন না, তাহলে একটাকে 2 বার ক্লিক করলে সে 2 বার সিলেক্ট হবে, তাহলে 2 বার নাম্বার চলে আসবে। অথবা এক জায়গায় যদি আপনি কপি করতে গিয়ে মিরর করতে গিয়ে যদি 2টা সংখ্যা থাকে তাকেও সে 2 বার কাউন্ট করবে, ঠিক আছে। মানে আপনি অনেক সময় মিরর করতে গিয়ে 2 বার মিরর করতেছেন, হয়তো একের উপর একই দেখতেছেন কিন্তু এটার উপর আরেকটা এক আছে, তাহলে এখানে কয়বার সংখ্যা নিবে, সে 2টা সংখ্যা নিয়ে নিবে, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলাম। আচ্ছা এরপরে এখান থেকে তো উপর থেকেই করে, আমি এটাকে পুরোটা একসাথে করে দেখি কোনো ডিফারেন্স আসে কিনা, কারণ উপর থেকে নিচ থেকে আসলে তো প্রথম উপর থেকে সিলেক্ট করে আসবে, ঠিক আছে। এন্টার দিলাম, এখানে কোন ডিরেকশন এখন এক্স ওয়াই তো না, এই যে সিলেক্ট অর্ডার 3 নাম্বার অপশনটা, ঠিক আছে। যে অর্ডার আমি সিলেক্ট করছি সেই অর্ডারে তুমি নাম্বারিং করো, ওকে। স্টার্ট নাম্বার কত হবে 1, যেহেতু আমি 1 যেখানে হবে সেখান থেকে সিলেক্ট করে গেছি, 1,1 যেটা এক এক করে বাড়বে, তাই না। আমার কি হয়েছে 1 থেকে, এটা একটা টেকনিক ইউজ করতে পারি যে আমরা একবারে যাতে আপনার কি করতে পারি চাই, তখন আপনি যেদিক থেকে শুরু করবেন সেদিক থেকে একটা একটা
প্রত্যেকটা সিলেক্ট করে যাবেন। আর যদি প্রত্যেকের নিচের দিকে যদি হয় তাহলে আপনি একসাথে সিলেক্ট করে আসতে পারবেন। কিন্তু আমি যেটা এখান থেকে যেটা হচ্ছে সেজন্য আমি কি করতে হয়েছে, এদিক থেকে আসতে হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ট সিলেক্টেড অপশন। ঠিক আছে, আমরা যদি আমি একটু জাস্ট সিলেক্ট করার পদ্ধতিতে একটু চেঞ্জ আছে, তাই না? জাস্ট আগে টিসিও লিখে এন্টার করে যে দিক থেকে আমার নাম্বারিংটা হবে সেদিক থেকে একটা একটা সিলেক্ট করে যাব। ঠিক আছে, হ্যাঁ দুইবার করে দেখেন কি হয়, কিছু হয় কিনা। একটা অবজেক্টকে দুইবার সাধারণত সিলেক্ট করা যায় না, কিন্তু একই জায়গায় দুইটা অবজেক্ট থাকলে সমস্যা হতে পারে। একটা অবজেক্টটা একবারই সিলেক্ট হতে পারে। হ্যাঁ দেখতেছি আমি কি আসে। 12 হয়েছে তো, দুইবার সিলেক্ট হলে তো আসতেছেন, ঠিকই আছে। কারণ একটা অবজেক্টকে আপনি দুইবার সিলেক্ট করতে পারবেন না। সিলেক্ট তো সিলেক্ট সে একবারই। এটা প্রবলেম হবে কখন, আমি একটু দেখাই। যে এইটা এক আছে, এটার উপর কি আছে আবার আমি আরেক একটা জায়গায় কি করে দিই, কপি করে এটাকে এনে এটার উপর বসে দিলাম। এখানে কয়টা এক, এই যে আমি ক্লিক করলে আমার দুইটা দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু আমি তো দেখতেছি একটা, তাই না? আমি যদি এখানে কি করি টিসিও এন্টার করে আমি জাস্ট ওই জায়গাটা থেকে করতেছি, ঠিক আছে, অন্যগুলা না বোঝার জন্য আর কি। এন্টার সিলেক্ট অর্ডার না আমি ওয়াই ডিরেকশন দিলাম, এখানে 1,1ই দিলাম, সমস্যা নেই, ওভাররাইট করে দেখেন এই যে এই জায়গায় 1 2 এখানে 3 4 হয়ে গেছে, দেখছেন 3 4 কেন? দুইটা ট্যাক্স, কারণ সে ট্যাক্স কাউন্ট করবে দুইটা ট্যাক্স। আচ্ছা ওকে, মানে আমি ওয়ানটা লিখতেছি না আর কি, ঠিক আছে, জাস্ট আমার ওয়ান দরকার একটা, কপি করে এটাকে আমি আপনাদের যদি সেমি সার্কুলার থাকে তাহলে এখানে বসাবেন, এই পাশে না বসে আমরা এই পাশে বসাবো, ঠিক আছে, এই পাশে বড় জায়গা আছে, তাই না? তাহলে এই পাশে যেহেতু বড়, এখানে ওয়ানটা যখন এই যে আমার অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না, সেজন্য আমি একটু এটাকে একটু এই পাশে করে মোটামুটি দুইটা লাইনের মিড বরাবর যাতে বসে আর কি, ঠিক আছে, একটু দূরে করে এই দিকে করে বসান 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 একসাথে করি। এখানে আমরা কি ইউজ করব,
হলে মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করা। কোনো টেক্সট যদি আপনার সিঙ্গেল লাইন টেক্সট থাকে, সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডে, যে টেক্সটে কমান্ডে আমরা টেক্সট করে লিখছি, মানে আমার ফাইলটা সেভ করি নাই, তাই না? আচ্ছা, এখানে লিখছিলাম। এগুলো হচ্ছে যে সিঙ্গেল লাইন টেক্সট, তাই না? সিঙ্গেল লাইন টেক্সট এটা কিভাবে বুঝবো? ডাবল ক্লিক করলে কি করবে না, টেক্সট এডিটর ওপেন হবে না, তাই না? মাল্টি লাইন টেক্সট হলে কি করবে? এগুলো দেখাইছিলাম, তাই না? এটা সিঙ্গেল লাইন টেক্সট, এটাও সিঙ্গেল লাইন টেক্সট। তো এদেরকে সিঙ্গেল করে এই যে কনভার্ট টু এম টেক্সট করে দিলে কি হয়ে যাবে? এই যে একসাথে চলে গেছে, যেহেতু অনেকগুলো সিলেক্ট করে রাখছি। এই যে এদেরকে সিলেক্ট করে কনভার্ট টু এম টেক্সট, এখন তারা এম টেক্সট হয়ে গেছে, মাল্টি লাইন টেক্সট। এখন আমার টেক্সট এডিটর ওপেন হয়েছে, তাই না? এটা একটা অপশন। আমাকে কেস চেঞ্জ করার অপশনটা দেখছি, এই যে এটা চেঞ্জ কেস। হ্যাঁ, আচ্ছা, এটা অনেক সময় ইউজফুল হইতে পারে যে আপনার টেক্সট আছে, আমি রোটেট করে নিয়ে একটু দেখতে যাতে সুবিধা হয়, ঠিক আছে? এখানে টেক্সট আছে সব কি ক্যাপিটাল লেটার আপার কেজে, তাই না? অনেক সময় আপনি লিখে ফেলছেন লোয়ার কেজে লিখে ফেলছেন, হইতে পারে না অনেক সময় যে আমি টি লিখে দিলাম, এখানে ক্যাপস লক অফ ছিল, আমি লিখে ফেলছি, ওকে, জাস্ট র্যান্ডম একটা জিনিস লিখলাম আর কি, ওকে। এরকম অনেক সময় হইতে পারে যে লিখে ফেলছেন, পরে লেখার পরে দেখতেছেন কি লিখে ফেলছেন, কপিও করে ফেলছেন, কাজ শেষ করে ফেলছেন, পরে দেখতেছেন এরা কেস আছে স্মল লেটার, মানে লোয়ার কেজে আছে, তাহলে আপনাকে এটা আপার কেজে বা ক্যাপিটাল লেটারে নিতে হবে। তখন কি করতে পারে, একটা প্রসেস আছে সরাসরি, এটা হচ্ছে কোথায়, এরকম ক্লিক করে যখন আপনি যদি মাল্টি লাইন টেক্সট হয় তখন ডাবল ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশন আসে, আপনি যখন সিলেক্ট করবো আমি, এই যে কেজের অপশনটা অন হয়, আপার কেস করে দিলে, এটা হচ্ছে টেক্সট এডিটরের মাধ্যমে এডিট করা, ঠিক আছে? যদি মাল্টি লাইন টেক্সট হয়, ঠিক আছে? এটা তো আমরা অলরেডি বলছি, আর তখনও বলছিলাম হয়তো। এখন যেটা বলছি সেটা হচ্ছে এই যে এক্সপ্রেস রুলস এর মডিফাইড টেক্সট এর মধ্যে আরেকটা অপশন আছে চেঞ্জ কেস, এটা হচ্ছে টেক্সট কেস বলে, টি কেস, এটা শর্টকাট টিসিএ, টি সার্কেল টিসিআই, টি কাউন্ট টেক্সট টিসিও, টেক্সট চেঞ্জ টিসিএ, ঠিক আছে? এটা কি করবে, এটা কিন্তু আরেকটু আপডেট আছে আর কি। তাহলে আমি বলছিলাম কি টিসিএ, টি কেস, ঠিক আছে? টি কেস লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে কিন্তু আমাকে এখন অপশন দিছে, কয়টা অপশন? 5টা অপশন দিছে। সেন্টেন্স কেস কোনটাকে বলে, যেটা পুরা লেখার মধ্যে প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট কি থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, তাই না? আর লোয়ার কেস তো অলরেডি আছে, আর আপার কেস করে দিলে সব আপার কেসে যাবে। এখানে আরেকটা অপশন আছে টাইটেল কেস। টাইটেল কেসটা কি? টাইটেল কেস হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা বড় হবে, যেমন ব্যাডের বি বড় হবে, রুমের আর বড় হবে। আমি যদি চাই তখন কি দিব, টাইটেল কেস দিব, তাই না? ঠিক আছে, হতে পারে। তো এটা একটা অপশন, আপনি সব খুব সহজে কি কেস চেঞ্জ করতে পারেন, আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপার, অথবা সেন্টেন্স কেসে নিবেন নাকি টেক্সট কেস, টাইটেল কেসে নিবেন, ঠিক আছে? এটা একটা অপশন, এখান থেকে ইউজ করতে পারেন। আর এক্সপ্লোর তো আমরা করি না সাধারণত, লাগেও না, আপনার সব এগুলো আমাদের লাগে না, এগুলো অন্য জিনিস দিয়ে আমরা করতে পারি আর কি, ঠিক আছে? আর্ক অ্যালাইনটাও সিভিল ইঞ্জিনিয়ারদের সাধারণত এই পর্যন্ত ইউজ করতে হয় না, এটা পরবর্তীতে কখনো সুযোগ হইলে আপনারা দেখবো, ঠিক আছে? মানে বাঁকা করে কোনো কিছু লিখতে চান, আপনি লিখতে যাচ্ছেন এরকম করে বাঁকা করে, অনেক সময় আমরা টাইটেলের মধ্যে আপনাদের কোম্পানির নামটা এরকম বাঁকা করে লিখতে চাচ্ছি। এটা একটু দেখাই দিই তাহলে, যেহেতু একটু সময় আছে, আমরা অন্যদিকে না যাই। আর্ক অ্যালাইনটা হচ্ছে কি, অবশ্যই একটা টেক্সট আর্ককে ফলো করে করা, ঠিক আছে? আমরা এখানে অবশ্যই এটার জন্য আমাকে একটা আর্ক থাকতে হবে, যে আমরা একটা আর্ক এঁকে নিই আর কি, ঠিক আছে? র্যান্ডম আমি একটা ক্লিক করে পেলো দিয়ে আঁকি, স্টার্ট সেন্টার এন্ড, ঠিক আছে? এরকম একটা আর্ক আছে। এখন আমি একটা টেক্সটকে কি করতে যাচ্ছি, এটার সাথে অ্যালাইন করতে চাচ্ছি, ঠিক আছে? এটা সাধারণত ইউজ হবে, এটা প্র্যাকটিস করে তেমন লাভ হবে না। এখানে বলছে সিলেক্ট অ্যান আর্ক অর অ্যান আর্ক অ্যালাইন টেক্সট। এখানে একটা টেক্সট আমি একটু দেখি কিভাবে কাজ করে। আমি আপনাকে প্রথমে যেই শেপে আপনি টেক্সটটা ইয়ে করতে চাচ্ছেন সেই শেপটা থাকতে হবে, ঠিক আছে? তারপর আর্ক অ্যালাইনে এসে কমান্ডে এসে এইটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে, অনেক অপশন বলতে কি, যে
একটা হচ্ছে টেক্সটটা যে লিখবো আমরা এখানে লিখে দিব, তারপরে ওই যে টেক্সট স্টাইল টেক্সটের এগুলা কিন্তু এখানে করা আছে, ঠিক আছে। আমি একটু লিখতে চাই যে ওয়েল, আমি একটু ক্যাপিটাল লেটার লিখি, এটা তেমন বেশি কাজ আসবে না, কিন্তু অনেক অনেক কিছু এখানে আছে আবার, টিসি টেকনোলজি। ওকে, আমি এটা দিলাম, আমি এটাকে একটু কপি করে রাখি বারবার যাতে লিখতে না হয়। ওকে, এখন এখানের মধ্যে কিছু অপশন আছে দেখেন, এই যে এইগুলার মধ্যে, এখানে অপশন গুলার মধ্যে আমরা এখানে না দেখে আমি যদি এগুলাতে যাই তাহলে অপশন গুলা খুব ইজিলি পাবো। এডিটে, ফরম্যাটে, ফরম্যাটে কি আছে, প্রথম আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে ফিট করতে বলছে। ফিট মানে কি, মানে যতটুকু আমার ইয়েটা আছে অতটুকুর মধ্যে হবে, ঠিক আছে। আর লেফট মানে লেফট থেকে যতটুকু তার জায়গা লাগবে সে অনুযায়ী আমি আমরা ফিট দিচ্ছি, ঠিক আছে, একটু দিই। এরপরে ফরম্যাটে আসলাম, পজিশন, কনভেক্স সাইড না কনকেভ সাইড, কনভেক্স কোনটা কনকেভ কোনটা, কনভেক্স মানে হচ্ছে কি উত্তল না অবতল। আচ্ছা আমরা একটা দিয়ে দেখি, কনভেক্স এখানে উত্তল অবতল বুঝে আর কি। আমার এখানে দুইটা পার্ট আছে না, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে এটার উপরে, তাই না, একটা হচ্ছে এটার নিচে আর একটা হচ্ছে কি এটা উপরে লেখাটা, এটাকে কনভেক্ট করে আমরা কোনটা দিলাম প্রথমে, আমি কনভেক্স সাইড। ওকে, কনভেক্স সাইডে রাখলাম, সমস্যা নেই। এরপর ফরম্যাটে আসলাম, এরপরটা হচ্ছে কি ডিরেকশন, আউটওয়ার্ড ফ্রম দা সেন্টার, ইনওয়ার্ড ফ্রম দা সেন্টার, আমরা আউটওয়ার্ড দিই, ঠিক আছে, আউটওয়ার্ড রাখলাম। এখানে এইগুলা কিন্তু অলরেডি এইগুলা কিন্তু এখানের মধ্যে চলে আসছে, এই জিনিসগুলো কিন্তু বাইরে এখানে লেখা আছে, এই যে অন কনভেক্স সাইড, কনকেভ সাইড, এই যে আউটওয়ার্ড, এই যে এখানে দেখানো আছে তো কনভেক্স কোনটা কনকেভ কোনটা, তাই না। কনভেক্স হচ্ছে ওই যে উত্তল উপরের দিকে, তাই না, যেখানে আমার শেপটা থাকবে তার উপরের দিকে, আর কনকেভ হচ্ছে যে শেপ থাকবে তার নিচের দিকে, ঠিক আছে। তার মানে আমার এটার উপরে এটার হচ্ছে এদিকে হচ্ছে কি কনভেক্স আর এদিকে হচ্ছে কি কনকেভ, এটার ক্ষেত্রে আমার এটার ক্ষেত্রে, ঠিক আছে। আর লেফট রাইট এগুলো তো এখানে আলাদা করে আছে, আমি ফিটে দিছি। ফিটে মানে কি যতটুকু আমার আর্টটা আছে অতটুকুর মধ্যে আমার টেক্সটটাকে কি সে ফিট করবে। ওকে, আর এই যে এটা অলরেডি বলছে আউটওয়ার্ড ফ্রম সেন্টার নাকি ইনওয়ার্ড ফ্রম সেন্টার, এটা আমরা একটা দিছি। আর টেক্সটটাকে বোল্ড করতে চাচ্ছি কিনা বোল্ড করে দিলাম, যদি আমার ফ্লোর প্ল্যানে বোল্ড করা ছিল না আমি এখানে এসে বোল্ড করতে পারছি। আর টেক্সট হাইট কত দিব, টেক্সট হাইট আমি একটু বাড়াই দিতে চাচ্ছি, যদি ওখানে ফ্লোর প্ল্যানের এখানে হয়তো আমার টেক্সট হাইট দেয়া নাই, ফিক্স করা নাই আর কি, তার কারণে এখানে টেক্সট হাইটটা চাচ্ছি। সাপোজ আমি দিলাম এখানে 10 ইঞ্চি, যদি আমার ওটা অত বেশি বড় হয়ে থাকে তাহলে 10 ইঞ্চি হবে। উইথ ফ্যাক্টর 1 থাকুক, অফসেট ফ্রম আর্ক মানে এই যে আর্কের থেকে কতটুকু বাইরের দিকে বা উপরে অথবা নিচের দিকে থাকবে, সাপোজ আমি দিলাম এটা 0.5। ওকে, জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু দিচ্ছি আর কি, আমি তো পারফেক্টলি রাখতেছি না। অফসেট ফ্রম লেফট, অফসেট ফ্রম রাইট, আমরা এটা 0 রাখি, এটা কি জিনিস আমরা বুঝবো। ওকে, এই যে টেক্সটে লেখা আসছে ওই পুরাটার মধ্যে ফিট করছে লেখাটা, ওই যে কি দিছিলাম কনভেক্স দিছিলাম তাই না, উত্তল, তাহলে উপরের পাশে আসছে। আর আমার আর্টটা যদি কোন দিকে থাকতো, এটা আসতেছে, এটাই তো বললাম, একটা একটা জিনিস চেঞ্জ করলে তখন আপনি বুঝতে পারবেন। ওই অপশন আছে হচ্ছে ওই অপশন গুলাই, ঠিক আছে। আমি এটাকে আরেকটা কপি করে এটা এটা এখানে আমরা বলতেছে এই উত্তল, এটাকে বলো উত্তল আর কি, কনভেক্স, আর এটা হচ্ছে কনকেভ, মানে লেখাটা এ পাশে হবে না এ পাশে হবে, তাই না। তো এখানে যেমন যে উপরের দিকে আসছে, আমি যদি এখন এটা উপরের দিকে লিখতে চাই তখন কি করব, এই যে আর্ক অ্যালাইন, এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যে কপি করছিলাম এই কারণে যাতে এখানে লিখতে না হয় বারবার। এখন চেঞ্জ করে দিচ্ছি, তাই না, আগে ছিল এটাতে এখন দিচ্ছি এটাতে, তাহলে নিচের দিকে আসবে। আমি এখন উপরের দিকে লিখতে চাচ্ছি, আমি কনভেক্সে থাকলাম, সমস্যা নেই, ঠিক আছে। আমি আউটওয়ার্ড ফ্রম সেন্টার বলছিলাম, এখন ইনওয়ার্ড ফ্রম টু দা সেন্টার, মানে সেন্টারের দিকে আঁকতে বলতেছি, বোল্ড করলাম। আর এখানে তো ফিটে ছিল, ওখানে গিয়ে আর করতেছি না, এখান থেকে আমি আলাদা আলাদা করে যেগুলো বুঝেছি এগুলো কিন্তু এখানে বাইরে আছে, 3টা পার্ট। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার, এটা হচ্ছে পজিশনের ব্যাপার, এটা হচ্ছে ডিরেকশনের ব্যাপার, 3টা কিন্তু এখানে আছে, তাই না। আর বোল্ডের ব্যাপার বোল্ড করে দিলাম, টেক্সট হাইটটা আমি 10 দিছি, অফসেট ফ্রম আর্ক 0.5 রাখছি, এখানে একটু দিয়ে রাখি এখন 0.5, এটাও 0.5 দিই। ওকে, উইথ ফ্যাক্টর যেহেতু আমি 1 দিছি, ক্যারেক্টার স্পেসিং এর কোনো ব্যাপার থাকবে না, কেন এটা দেখাচ্ছে এটা কি জিনিস। ওকে দিলাম, এই যে লেখাটা আসছে, এই যে অফসেট ফ্রম আর্কটা হচ্ছে আমাকে ডাবল লেখা আসছে নাকি, টেকনোলজি, ওই যে জায়গা যতটুকু আছে তার মধ্যে সেট হয় না আর কি, টেক্সট সাইজটা যেহেতু বড়, ওই যে অফসেট ফ্রম আর্ক হচ্ছে এখান থেকে কতটুকু উপরে লিখবে,
টেক্সটটা, ঠিক আছে? এটা হচ্ছে অফসেট ফ্রম আর্ক। আচ্ছা, লেখাটা এখন উল্টা আসতেছে, তাই না? আমরা একটু ঠিক করে, মানে আর্কটা আপনার টেক্সটের থেকে আর্কের সাইজ কিন্তু ঠিকঠাক থাকতে হবে আর কি, নাইলে আবার কি সাইজ মিলবে না, ঠিক আছে? আমি এটাতে একটু বড় করে এঁকে দেখি। এটা খুব কম ইউজ হয়, যে করলাম এখানে দিলাম, এখন একটু চেঞ্জ করে দেখি, এখানে দিলাম, এটাতে এখানে দিলাম, এখানে তো ফিটে রাখবো আর সব ঠিকঠাক ওকে রাখলাম। এই যে এখন নিচের দিকে আসছে, ঠিক আছে? নিচের দিকে মানে আগে ছিল কনভেক্স সাইড, এখন কনকেভ সাইড আসছে, ঠিক আছে? আর যদি এখানে কিছু চেঞ্জ আনতে চাই, এটাই থাকলাম, সমস্যা নাই, এখানে এটা দিলাম, ওকে, আর ফিটে দিলাম আর সব ঠিক রাখলাম, ইনভ্যালিড টেক্সট ওকে দিলাম। এখন এই যে লেখাটা কি ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড, বুঝছেন তো? আগে উল্টা আসতেছিল, এখন কি ওটা চেঞ্জ করে দিয়েছে, এদিক থেকে আসছে, ঠিক আছে? আমার ক্লাসও শেষ। এটা দিয়ে না, তারপর একটু প্র্যাকটিস করতে পারে। অনেক সময় আমরা কি করি, খুব কম মানুষ এরকম অ্যালাইন করে ট্যাক্স লেখে, এরকম খুব কম, কিন্তু ওই যে টাইটেল বারে টাইটেল বক্স আমরা কি লিখতে পারি, অনেক সময় লিখতে পারি, তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। কিন্তু এটার আগে কতটুকু কার্ভ করতে চান সে কার্ভটা দেখাই দিতে হবে, ঠিক আছে? এবং ওই কার্ভের সাথে ট্যাক্সের হাইটটা মিলতে হবে।